নরমালি আমাদের অটোক্যাডের স্ট্রাকচারাল ড্রয়িং হওয়া শুরু হয় হচ্ছে কলাম লেআউট দিয়ে, ঠিক আছে? তার মানে আমরা প্ল্যানের মধ্যে কলাম প্লেস করব। আমরা এখানে কলাম প্লেস করব, তারপরে আমরা কি এই যে লেআউট গ্রিড লাইন দিব, তারপর ডাইমেনশনিং এর ব্যাপারগুলো আসে, ঠিক আছে? তো এটাতে এই কলাম লেআউট অনেক কিছু আছে, একটু টাইম সময় লাগে আর কি। সেজন্য আমি আজকে এটাতে না গিয়ে সহজ একটা টপিক দিয়ে শুরু করতেছি। সেটা হচ্ছে আমরা কিভাবে কলামের শিডিউলটা করি, ঠিক আছে? কলাম শিডিউল, এই কলাম শিডিউল বলতে একটা প্রজেক্টে যে কলামগুলো থাকবে তার ক্রস সেকশনটা দেখানো, কি কয়টা রড লাগবে, সাইজ কেমন, এই জিনিসগুলা নিয়েই কি এখানে মোটামুটি থাকে আর কি। তো আমাদের ড্র করতে হয় শুধুমাত্র এই জায়গাটা, ঠিক আছে? তো এটার আগে আমি এখানে কিছু জিনিস আলোচনা করতেছি, যেমন এখানে ক্লিক সেটার। তো এটা একটা ইনফরমেশন দিছে এখানে অ্যাকচুয়ালি আমরা কলাম শিডিউলে এই জিনিসটা শো করি না কেন? কারণ এই গ্রেডটা এক একটা রডের গ্রেড এক এক রকম হতে পারে। হ্যাঁ, 72 গ্রেড অনেক সময় দেখবেন এখানে মেইনলি বলছে কি এখানে যত ধরনের রড ইউজ করা হয়েছে সবগুলোর গ্রেড কত? 72 গ্রেড। 72 গ্রেড মানে কত 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 পিএসআই? হ্যাঁ, 72 গ্রেড বলতে কি বুঝেন? 72 গ্রেড বলতে কি বুঝেন? হ্যাঁ, এই এত গ্রেড ডিফর্ম ভার্ব বলতে কি বুঝেন? 7200 আচ্ছা, এখানে রডের গ্রেডের ব্যাপারে কিন্তু এটা কোন ইউনিটে দিচ্ছে আপনাকে এটা বুঝতে হবে। এখানে আগে 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 আমাদের দেশে এটাতে এফপিএস পদ্ধতি ছিল, তো এগুলোকে বলতো 40 গ্রেড রড, 60 গ্রেড রড এরকম বলা হতো, ঠিক আছে? এখন কিন্তু রডের গায়ে আর কি 40 60 থাকে না, কি থাকে? এখন হচ্ছে এসআই ইউনিটে চলে গেছে। এসআই ইউনিটে থাকে হচ্ছে 420 অথবা 500 500 ডব্লিউ, দেখছেন না? অথবা এখন তো 600 600 ডব্লিউ পর্যন্ত কি রড আসছে। তাহলে দুইটা কিন্তু দুই ইউনিটের কথাবার্তা। তো গ্রেড হচ্ছে কোন পদ্ধতিতে? এফপিএস পদ্ধতিতে। তো তখন এটার যে একক সেটা ছিল হচ্ছে 40 গ্রেড বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা কিসের স্ট্রেংথ? রডের কিসের স্ট্রেংথ? কি স্ট্রেংথ? ইল স্ট্রেংথ। আপনারা এখন ডিজাইন করতেছেন মেবি, তাই না? এখানে পড়বেন যে ইল স্ট্রেংথ আর আলটিমেট স্ট্রেংথ বা ব্যাপার আছে। তো এখানে হচ্ছে এটা ইল স্ট্রেংথ বোঝায়। তো ইল স্ট্রেংথ কত? 40 গ্রেড বলতে তখন বোঝাতো 40, এটার ইল স্ট্রেংথ হবে 40 কেএসআই। কেএসআই মানে কি? কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, ঠিক আছে? আর পিএসআই মানে কি? পাউন্ড পার স্কয়ার। তো এখানে জাস্ট কে দিয়ে কিলো পাউন্ড বোঝাচ্ছে কি। তাহলে 40 গ্রেড বলতে 40 কত? 40 কেএসআই, 40 কেএসআই। আর যদি আমি পিএসআই তে বলি তাহলে কত হবে? এটা 40,000 আর কি, তাই না? 1000 এত পিএসআই। এটা কি? এটার ইল স্ট্রেংথ। তাহলে 60 গ্রেড হলে কত হবে? 60 কেএসআই অথবা 60,000 পিএসআই তার ইল স্ট্রেংথ। তাহলে 72 গ্রেড বলতে 72 কেএসআই অথবা 72,000 পিএসআই তার ইল স্ট্রেংথ বোঝাচ্ছে। আমাদের দেশে এখন কি হয় না, এখন এভাবে গ্রেড দিয়া ইন্ডিকেশন করে না। কিভাবে করে? যে 500 ডব্লিউ, 550, 600। আচ্ছা, 500 ডব্লিউ রডের পিএসআই কত? সরি, ইল স্ট্রেংথ কত? এখন এখানে ডব্লিউ বলেন, অনেক সময় ডিডব্লিউ আর এরকম অনেক কিছু লেখা থাকে রড সম্পর্কে, ডিডব্লিউ আর সিডব্লিউ আর অনেক কিছু লেখা থাকে। আমি এখানে যাচ্ছি না কি, যেহেতু এখানে শব্দটা আসছে একটু আলোচনা। 500 বলতে কি বুঝবেন? এখনকার রডে বলতে তো 500 অ্যাড দেখেন না, 500 ডব্লিউ রড, 600 ডব্লিউ রড, অথবা ইয়াতে দেখবেন অ্যাডে দেখবেন। 500 বলতে কি বুঝবেন এখানে? এটাও কিন্তু ইল স্ট্রেংথ বোঝাচ্ছে, কিন্তু কোন এককে? এসআই ইউনিটে। এসআই ইউনিটে। এখন এসআই ইউনিটে আপনার এই যে স্ট্রেসের একক কি বা স্ট্রেংথের একক কি সেটা আপনাকে জানতে হবে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে এমপিএ তে, এমপিএ। গ্রেড বলতে গ্রেডে হচ্ছে কি? গ্রেডে হচ্ছে কেএসআই, আর এখানে হচ্ছে কি? এমপিএ মানে কি? মেগা পাস্কেল, তাই না? তাহলে মেগা পাস্কেল। এই যে এটাকে 500 এক মেগা পাস্কেল সমান কত পিএসআই?
145 মানে ইউনিট কনভার্সনে বলতেছে। এটাতে গুণ করলে কত আসে? এটা গুণ করলে কত আসে? হ্যাঁ, 72,500 আসে। ঠিক আছে, তার মানে এই যে 500 ডব্লিউ রোডটা অ্যাকচুয়ালি হচ্ছে কত? 72.5 গ্রেড বলতে পারি আমরা, তাই না? তো এখানে এসে 72 গ্রেড বলতে বোঝাচ্ছে ওই 500 ডব্লিউ রোডটাকে বুঝাইছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদের জানতে হবে, কেন পরবর্তীতে যখন ওখানে রডের ব্যাপার আসবে, গ্রেড বলতে কি বোঝাচ্ছে আপনাকে এখন, তখন আর গ্রেড বলেন এখন, এই যে বললাম অনেক সময় দেখবেন আপনাকে গ্রেডে দিয়ে আছে যে এত গ্রেডের রড ইউজ করতে বলছে, কিন্তু আপনার বাজারে গিয়ে দেখতেছেন এখানে গ্রেড কি নাই, লেখা আছে 500, 600, 450 এরকম। তাহলে কোনটা গ্রেডের সাথে আপনার রিলেশন হচ্ছে কি? গ্রেডটা সাথে রিটার হচ্ছে কি, যেটার লেখা থাকবে এটাকে কি দিয়ে গুণ, সাপোজ 500 লেখা আছে, তাহলে 500 কে কত দিয়ে গুণ করছি আমি? 145। কেন? 1 এমপিএ সমান 145 পিএসআই, তাই না? পিএসআই। তাহলে পিএসআই এটা তো তখন পিএসআই কনভার্ট করছে, ওখান থেকে আমরা গ্রেড বোঝাচ্ছে কি বরাবর। এটা আমাদের টার্গেট না। আমার হচ্ছে এই যে শিডিউল করতে গেলে এখানে একটা কলাম, এখানে নাম্বারিং, অবশ্য কলামের নাম্বারিং থাকবে, যে একটা কলাম আমাদের প্রজেক্টে একই C1, যেমন এখানে যে C1 একটা একই টাইপের কলাম অনেকগুলা থাকতে পারে। যেমন C1 এখানে কয়টা আছে, এখানে আমি লিখে দিচ্ছি, আমাদের এখানে লেখা আছে C1 কয়টা আছে, C2 কয়টা আছে, C3 কয়টা আছে, ঠিক আছে? এগুলা সাইজ গুলা ভেরি করবে আর রডের পরিমাণও কি ভেরি করবে। তাহলে এখানে একটা কলামে কয় ধরনের রড থাকে? কি কি? হ্যাঁ, কি মানে এখানে এখানে এই যে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং আমরা করতেছি, এখানে কিন্তু এখানে যে ড্রয়িং করতে আমার এখানে এই যে কিছু কিছু কি আছে, বৃত্ত, সলিড বৃত্ত দেওয়া হচ্ছে আর একটা লাইন দেওয়া আছে, তাই না? একজনে বলছেন স্টিরাপ, কলামে কি স্টিরাপ হয়? স্টিরাপ কি? স্টিরাপের সঙ্গে আপনারা ডিজাইন 1% তো নাকি এখন করতেছেন? আচ্ছা যাও, তাহলে এখানে তো এই যে আমরা যখন রড দেখ, আমি একটা ছবি দেখি আর কি অনলাইন থেকে দেখাইছিলাম, যেমন এখানের ভিতরে অনেক এগুলা অনেক এখানে অনেকগুলো লাইন এন্টার করে আছে এরকম, এই এভাবে এই যে অনেকগুলো লাইন এন্টার করে আছে, এই যে সবগুলা লাইনের কথা বলতেছেন। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে এই যে এরকম যে কোনায় যে এখানে ওয়াল কানেক্টেড থাকলে তখন এরকম অনেক জায়গায় আমার কানেক্টেড আছে, এই যে এটা এইভাবে আর কি, এইভাবে কানেক্টেড আছে, এরকম কানেক্টেড আছে। আপনাকে এগুলো পরবর্তীতে কি করতে হচ্ছে? ট্রিম করতে হয়। অনেক জায়গায় এরকম আমার কানেক্টেড থাকতে পারে, তাই না? ওয়াল যেখানে কানেক্ট হয়েছে সেখানে আমার অ্যাকচুয়ালি কি করতে হয়? ওয়াল গুলোকে ট্রিম করতে হয়। যে আমরা এই যে অনেক জায়গায় এরকম যদি কি কি হয়ে থাকে, এখানে ট্রিম করতে হচ্ছে, এখানে অনেক জায়গায় আমাকে ট্রিম করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি বলছিলাম এখানে একটা কমান্ড ইউজ করতে, সেটা হচ্ছে টিএক্স। এই যে টিএক্স কমান্ড লিখে এন্টার করবেন, সবগুলাকে সিলেক্ট করবেন, দেখবেন সবগুলা ট্রিম হয়ে গেছে, যেখানে যেখানে ওয়াল কানেক্টেড কি হওয়ার কথা, ঠিক আছে? এটা হচ্ছে টিএক্স। এটা 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 হচ্ছে যখন আপনি প্ল্যান করে ফেলবেন, দেখবেন অনেক জায়গায় আমাদের ট্রিম করতে হবে, তখন আপনি ওই কমান্ডটা ইউজ করবেন। অনেক সময় যদি ওয়াল কানেক্টেড না থাকে, তখন সেটা কি করবে? সে কানেক্ট করে দিবে, এক্সটেন্ড করে দেয়, ঠিক আছে? এটাও করে সে, ঠিক আছে? এটা হচ্ছে টিএক্স। আচ্ছা, জাস্ট টিএক্স লিখে কি করবেন আপনারা? যদি এই যে কানেক্টেড আছে, টিএক্স লিখে এন্টার করলাম, জাস্ট সব সব পুরো প্ল্যানটাকে আমি সিলেক্ট করে দিছি, ঠিক আছে? পুরো প্ল্যানকে যখন সিলেক্ট করবেন, অটোমেটিক সে কি ওখানে একটা ক্লিক করছে, দিকে সবগুলোকে ট্রিম করবে। এটা এরকমও হতে পারে, আমি বলছিলাম কি, এটা যদি কানেক্টেড নাও থাকে, অনেক সময় কানেকশন করবে। যেমন এখানে ওয়ালটা, সাপোজ আমার এই লাইনটা এখানে এভাবে আছে, কানেক্ট করে কিনা দেখি। টিএক্স এন্টার, এই যে কানেক্ট করে দিয়েছে, দেখছেন? এটাতে সে কানেক্ট করতে গিয়ে যেখানে রেফারেন্স পেয়েছে ওই পর্যন্ত নিয়ে আসে আর কি। এটা একটা হইতে পারে অনেক সময়, যে কোনো কিছু জাস্ট লাইনটাই থাকলেই হবে। ওয়াল ছাড়া হয় না, দেখছেন? আমরা তো দেখি সাধারণত এটা হচ্ছে ওয়াল সিজার, মানে ওয়াইকিওয়ার্ডস এর ওয়াল সিজার কমান্ড। আমি অন্য একটা লেয়ারে দিয়ে দেখি আছে কিনা, কাজ করে কিনা। আমরা এখানে সাপোজ ফার্নিচার লেয়ারে পাঠালাম, ঠিক আছে? টিএক্স এন্টার করতেছে তো,
এটা হচ্ছে কি সে ইয়াকে কানেক্ট করবে, এখানে লেয়ারটা ফেক না, যদিও কি ওয়ালকে সে ইয়া করে, কিন্তু ওই যে লেয়ার চেঞ্জ করলেও কাজ করতেছে, সমস্যা নেই। কিন্তু এগুলো তো আমরা এমনিতেই ওয়াল লেয়ারেই করবো, কেন আমরা ওয়ালগুলো ওয়াল লেয়ারে ড্র করবো, অলওয়েজ লেয়ার মেনটেন করে কাজ করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যতগুলা অবজেক্ট ড্র করবেন প্রত্যেকটা অবজেক্টের জন্য সিমিলার অবজেক্ট না হলে এটার জন্য কি করবেন, আলাদা লেয়ার ক্রিয়েট করবেন। ওকে, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসি না। এখানে এখানে আমরা বলছি কি এরকম কলাম শিডিউলের মধ্যে আমাদের কলাম আইডি তো আছে। এখানে একটা শব্দ দেখবেন, এই যে প্যাডেস্টাল শব্দ, এই শব্দটা আগে শুনছেন? প্যাডেস্টাল, প্যাডেস্টাল অথবা এখানে বলছে শর্ট কলাম। আপনারা কলাম, শর্ট কলাম, লং কলাম এগুলো পড়বেন ইয়াতে গিয়ে, কোথায় ডিজাইন টুতে গিয়ে আর কি। হ্যাঁ, এখানে একটা একটা নির্ভর করে হচ্ছে তার প্রস্থ এবং উচ্চতার উপর নির্ভর করে, তাই না? কিসে পড়ছেন? থিওরি স্ট্রাকচারে। থিওরি স্ট্রাকচার একটা নির্ভর করে হচ্ছে তার প্রস্থ এবং তার মিনিমাম প্রস্থ, লিস্ট লিটারাল ডাইমেনশন এবং তার উচ্চতার উপর নির্ভর করে। আর একটা হচ্ছে স্ল্যান্ডারনেস রেশিওর উপর নির্ভর করে কি হয়, শর্ট কলাম লং কলাম হয় আর কি। তো অ্যাকচুয়ালি আমাদের দেশে এটাকে শর্ট কলাম বলে। কোনটাকে শর্ট কলাম বলতেছে? আমরা যদি যাই আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে কি হয়, কলাম লং সেকশন, এখানে কলাম আমাদের অবশ্যই কি এটা হচ্ছে কি নিচেরটা কি ফুটিং বা বেজ, আমরা যেটা ফাউন্ডেশন বলি, ঠিক আছে? যে ফুটিং এর এই অংশ পর্যন্ত হচ্ছে ফাউন্ডেশন, ঠিক আছে? এই অংশ পর্যন্ত হচ্ছে কি ফুটিং, এটা আমরা যে ধরনের ফুটিং হয় আর কি, ফাইল ক্যাপ হতে পারে, ইন্ডিভিজুয়াল কলাম, অনেক ধরনের ফুটিং আছে। এখান থেকে আমরা যদি খেয়াল করে আমাদের এটা এখান থেকে এই যে আমার গ্রেড বিম, এখানে এখানে গ্রেড বিম আছে। তা গ্রেড বিম কোথায় হয়? গ্রেড অন গ্রেড, মাটির উপরে আছে, মাটির ওই জায়গায়, অথবা এটা উপর নিচে হইতে পারে। উপরে আছে, অনেক সময় আমরা কি প্লেন লেভেল উপরে উঠাইলে উপরে উঠে যায়। তো এই যে ফাউন্ডেশনের এই জায়গা থেকে গ্রেড বিমের যে নিচ পর্যন্ত এই অংশটা, কলামটাকে এখানে আমাদের বলে, সাধারণত আমাদের দেশে বলে কি শর্ট কলাম। তাহলে শর্ট কলাম হওয়ার কিন্তু সত্য কি আছে, কিছু সত্য আপনারা করছেন না, ওই অনুযায়ী হইলে কিন্তু সে শর্ট কলাম হবে, আদারওয়াইজ কি হয়ে যাবে লং কলাম। কিন্তু আমাদের দেশে আমার এটার বেসিক ইয়েটা হচ্ছে কি, এই জায়গাটা সাধারণত আমরা কি করি না, বেশি লম্বা রাখি না, লং করি না। কেন করি না? কারণ আর্থকোয়েকের একটা ব্যাপার আছে, ঠিক আছে? কারণ এটা লম্বা হইলে যেহেতু আর্থকোয়েক প্রেসারটা কোথায় আসবে, মাটির লেভেলে আসবে, তাই না? তখন এটা কি হয়ে যাবে, ফেল করার পসিবিলিটি বেশি। সেজন্য এই জায়গাটাকে সাধারণত লং কলাম করে না, মানে লং করে করা হয় না। সেজন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কলামগুলো থাকে এটা কোন ক্রাইটেরিয়াকে ফলো করে, শর্ট কলাম, এই জন্য কিন্তু শর্ট কলাম বলে। কিন্তু এটা ক্রাইটেরিয়া যদি ওই যে লং কলামের ক্রাইটেরিয়াতে পড়ে যায়, তখন সে কি হয়ে যেত, লং কলাম হয়ে যেত। তো এই যে আমরা এখানে লং কলাম না বলে গ্রেড বিমের বা প্লিন লেভেল থেকে নিচের দিকে ফুটিং পর্যন্ত যে কলাম, এটার আরেকটা ইঞ্জিনিয়ারিং টার্ম হচ্ছে প্যাডেস্ট্রাল। তার মানে আমরা কি বুঝবো, যেটা বেজের অথবা পাইল ক্যাপের হতে পারে, যে ধরনের বেজ হোক, পাইল ক্যাপ হোক, ফুটিং মানে ইন্ডিভিজুয়াল ফুটিং হোক, কম্বাইন্ড ফুটিং হোক, ম্যাট ফাউন্ডেশন হোক, তার উপর থেকে কোন পর্যন্ত, প্লেন লেভেল পর্যন্ত, আমরা গ্রেড বিমের বটম পর্যন্ত বলতে আর কি। গ্রেড বিমের উপরে গিয়ে তো এটা এখানে একটা কি আছে, সাপোর্ট আছে, তাই না? তার নিচ পর্যন্ত যে কলাম, এটা টেকনিক্যাল নাম হচ্ছে কি প্যাডেস্টাল, ঠিক আছে? এটাকে প্যাডেস্টালের জন্য এখানে প্যাডেস্টাল শব্দটা লিখছে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা শর্ট কলাম ক্রাইটেরিয়াকে ফলো করে, এই জন্য এখানে দুইটা শব্দ লেখার কারণ নাই, আপনি যে কোনো একটা লিখতে পারেন। তো যদি শর্ট কলাম না লিখেন তাহলে প্যাডেস্টাল লেখাটাই ভালো আর কি, ঠিক আছে? তাহলে যে বুঝবো কি এটা হচ্ছে কোন পর্যন্ত, প্লেন লেভেল পর্যন্ত, ঠিক আছে? অথবা গ্রেড বিম পর্যন্ত। এরপরে দেখেন এখানে বিভিন্ন ফ্লোর ওয়াইজ আবার কি হইতে পারে, কলামের রেইনফোর্সমেন্টের পরিমাণ কি হবে, কমবে না বাড়বে? যেমন এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর দেখানো হয়েছে, তারপর থার্ড ফ্লোর থেকে অ্যাবাভ, এর উপরে এখন হাই রাইজ বিল্ডিং 10 তলা 20 তলা 100 তলা পর্যন্ত বিল্ডিং হয় না? আর নিচে যে ফ্লোরে যে পরিমাণ রড হবে, উপরে 40 তলা গিয়ে কি রড সেম হবে, বেশি হবে না কম হবে? কম হবে। কেন? লোড গুলো উপর থেকে নিচের দিকে ডাউনওয়ার্ড আছে, তাই না? তাহলে সকল লোড নিচ তলায় আসবে, তাহলে তাকে অবশ্যই কি হইতে হবে, রেইনফোর্সমেন্টের পরে যদি কলামের সাইজ কি থাকে, সেম থাকে, কলামের সাইজ আমি সেম রাখলাম, তাহলে উপরে গিয়ে আমার রডের পরিমাণ কি হবে, আস্তে আস্তে কমবে। আবার অনেক সময় কি হয়, অনেক সময় বেশি হাই রাইজ বিল্ডিং হলে দেখবেন কলামের সাইজ কি করে, অনেক সময় ছোট করে। কলাম আপনি নিচে অনেক বড়, আস্তে আস্তে উপরে গিয়ে কলামের সাইজ কি হয়ে গেছে, কত ছোট করছে। এটা কিসের জন্য, লোড যেহেতু কম, দুইটা হইতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে যে হাই রাইজ বিল্ডিং তো করে না, যে 8-10 যাতায়াত হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনটাকে কি করে, রেইনফোর্সমেন্টের সংখ্যা অথবা রেইনফোর্সমেন্টের সাইজকে ছোট বড় করে। যেমন এখানে দেখেন,
এখানে কয়টা রড ইউজ করা হয়েছে? কত এমএম ডায়া? 20 এমএম। এরপরে থার্ড থেকে এবং এটা ডিজাইনের উপর, ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন থেকে আসবে। এর উপরে গিয়ে রড ইউজ করছে ঠিকই 10টা, 6 আর 4 10 হয়, তাহলে 4টা ইউজ করছে 20 এমএম, আরেকটা আর 6টা, তার মানে আমরা এখানে কি চেঞ্জ করছি? ডায়া চেঞ্জ করছি, মানে রডের পরিমাণ কমাইছি, তাই না? আবার এরপর উপরে গিয়ে হয়তো এরকম হইতে পারে যে আমরা রডের পরিমাণ কমাই ফেলছি, তাই না? সাপোজ এখানে আছে, এখান থেকে আমরা রড দুইটা থেকে একটা একটা করে দিলাম যত উপরে। এটা নির্ভর করবে কিসের উপর? কি পরিমাণ লোড আছে, স্ট্রাকচারাল ডিজাইনার যেভাবে বলে আর কি, ঠিক আছে? তো এই কারণে আমাদের এরকম ফ্লোর ওয়াইজ কি ভেরিয়েশন থাকতে পারে, ঠিক আছে? যদি একই থাকে তাহলে তো আমার আলাদা করার দরকার নেই। আমরা সাধারণত কি করি, এটা অবশ্যই থাকতে হবে প্যাডেস্টাল এবং অন্যান্য কলামের মধ্যে অবশ্যই একটা ডিফারেন্স থাকবে। এখানে রেইনফোর্সমেন্টের কোনো ডিফারেন্স আছে? 10টা 20 এমএম, কিন্তু ডিফারেন্স কেন? এটা এই পরের ফ্লোরে, এই ফ্লোরে হচ্ছে প্যাডেস্টাল, এর পরে ফ্লোরে হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোর, তাহলে তো ওখানে আমাদের রেইনফোর্সমেন্টের কে নাই, ডিফারেন্স নাই। ডিফারেন্সটা হচ্ছে সাইজে। কেন সাইজে ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে সাইজে। এখানে আমি যদি দেখি, এখানে হচ্ছে 1 ফিট 5 ইঞ্চি, এখানে হচ্ছে 1 ফিট, মানে আমরা 3 ইঞ্চি, মানে কত ইঞ্চি? 15 ইঞ্চি, এখানে 17 ইঞ্চি, তাই না? 4 ইঞ্চি 2 ইঞ্চি কি এক্সট্রা আছে। কেন এক্সট্রা আছে? কারণ হচ্ছে আমাদের এই যে নিচে যদি খেয়াল করেন, এখানে কভার, ক্লিয়ার কভারের কথা, উপরে ক্লিয়ার কভার কত? 1.5 ইঞ্চ, নিচে ক্লিয়ার কভার কত? 2.5 ইঞ্চ। মাটির নিচে যদি কোনো আরসিসি স্ট্রাকচার থাকে, তাহলে বিএনবিসি বা এসসিআই রিকমেন্ডেশন হচ্ছে মিনিমাম ক্লিয়ার কভার কত হইতে হবে? হ্যাঁ, 3 ইঞ্চি হইতে হয়। মিনিমাম ক্লিয়ার কভার 3 ইঞ্চি হইতে হয়। যদি স্ট্রাকচারটা ফর্মওয়ার্ক দিয়ে তৈরি করে, শাটারিং করে তৈরি করেন, সেক্ষেত্রে হাফ ইঞ্চি কি করে কমানো যায়, সেটা হচ্ছে 2.5 ইঞ্চি। সেজন্য আমরা এখানে কি, আপনি যদি এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি, 3 ইঞ্চি দেওয়ার কথা বলি, কিন্তু কলামটা তো শাটারিং দিয়ে করি নাকি? কলাম শাটারিং দিতে হবে না? কলাম তো অবশ্যই শাটার করতে হবে, ফর্মওয়ার্ক দিয়ে বানাইতে হবে। তাহলে ফর্মওয়ার্ক যেহেতু দিছি, তাহলে এখানে আমরা কভার ব্লক দিই, কভার ব্লক দিয়ে আমাদের কভারিংটাকে ঠিকঠাক রাখতে পারি। সেজন্য আমরা কি এখানে ক্ষেত্রে বলছি কি বিএনবিসি, এটা বিএনবিসির কথা, যে আপনি কত রাখতে পারবেন, মিনিমাম কত রাখতে হবে? 2.5 ইঞ্চি। যদি কি করেন, শাটারিং বা ফর্মওয়ার্ক দিয়ে কোনো স্ট্রাকচার তৈরি করেন, ঠিক আছে? এখন ফুটিং তৈরি করতেছেন, ফুটিং আপনি চারপাশে কি দিবেন? ফর্মওয়ার্ক দিবেন, তাহলে আপনি কভার চারপাশে ব্লক দিয়ে দিবেন 2.5 ইঞ্চি, তাহলে আপনার ওই 2.5 ইঞ্চিটা কি থাকতেছে? পারফেক্টলি থাকতেছে। সেক্ষেত্রে কি এটা অ্যালাউন্স না? আদারওয়াইজ যদি কি, আদারওয়াইজ বিএনবিসি বা এসএ কি বলে, যদি মাটির নিচে থাকে তাহলে কভারিং কত হইতে হবে? মিনিমাম 3 ইঞ্চি বা 75 মিলিমিটার হইতে হবে। ক্লিয়ার? এই ব্যাপারগুলা, কভারিং এর ব্যাপারগুলা আপনাদের আইডিয়া থাকতে হবে কোথায়। তাহলে এই যে কভারিং, যেহেতু আমাদের কলাম সাইজ হচ্ছে এটা, তাহলে নিচে গিয়ে কি হয়ে গেছে? কলাম সাইজ বাড়বে। এখানে যদি 1.5 ইঞ্চি হয়, তাহলে এখানে ওখানে গিয়ে হয়েছে 2.5 ইঞ্চি। কয় ইঞ্চি বাড়ছে? এক পাশে 1 ইঞ্চি। তাহলে এই পাশে কত ইঞ্চি? 1 ইঞ্চি বাড়বে। তাহলে টোটাল কয় ইঞ্চি বাড়বে? এক পাশে 2 ইঞ্চি। সেজন্য এখানে 15 ইঞ্চি, এখানে 17 ইঞ্চি, এখানে 15 ইঞ্চি, এখানে 17 ইঞ্চি হয়েছে, ঠিক আছে? তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে 15 17 যে কভারিং। এখন কভারিং যদি আমি এখানে 3 দিতাম, বলতাম যে আমার এখানে কভারিং 3 দেন, তাহলে এটা কত হইতো সাইজ? হ্যাঁ, এখানে তখন এই এক পাশে 1.5 ইঞ্চি বাড়তো, এক পাশে 1.5 ইঞ্চি বাড়তো, তাহলে টোটাল কয় ইঞ্চি বাড়তো? 3 ইঞ্চি বাড়তো এটার সাথে, তাই না? তাহলে কত হচ্ছে, মানে হাফ ইঞ্চি আরো বেশি অ্যাড হইতো আর কি। তাহলে 17 জায়গায় কত হইতো? 18 হইতো, কি 18 হইতো। মানে এখানে তো আমার অলরেডি কি আছে? 1.5 ইঞ্চি আছে, তাহলে 3 ইঞ্চি, তাহলে আরো 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি কত? 3 ইঞ্চি বাড়বে। তাহলে 15 সাথে 3 ইঞ্চি যোগ করলে কত হয়? 18 ইঞ্চি হইতো আর কি, ঠিক আছে? তো এই যে আমরা সাইজটা, এই কারণে এখানে ডিফারেন্স। আর উপরে গিয়ে কি, আমি যেটা বলছি, উপরে গিয়ে দুইটা কেস হইতে পারে। একটা কেস হচ্ছে রেইনফোর্সমেন্টের পরিমাণ কমতে পারে, আরেকটা কেস হচ্ছে কি সাইজ কমানোটা আমরা কি একটু টাফ। কেন? কারণ সাইজ কমাই ফেলছেন, তাহলে রড তো আর কোথায় আর সোজা উঠাতে পারবেন না, তখন তাকে কি করতে হবে? আদার একটা বাইন্ডিংস আসতে হয়, ঠিক আছে? এটা আরো একটু টাফ হয়ে যায়। সেজন্য আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, সাইজটা ঠিক রেখে কলামের রডকে চেঞ্জ করা হয়, কলামের রডের সাইজ চেঞ্জ করে অথবা রডের সংখ্যা কমানো হয় আর কি, ঠিক আছে? আচ্ছা যাও, তাহলে এই যে ড্রয়িংটা করতে সব জায়গায় দেখবেন এখানে তারপরে এই যে আরেকটা অপশন আছে, এই যে চারপাশে যেটা বাইন্ডিং করছে, এটাকে বলে কি? কলামের ক্ষেত্রে হচ্ছে টাই রড, ঠিক আছে? কলামের ক্ষেত্রে টাই রড, আর বিমের ক্ষেত্রে তার নাম কি? আমরা বাংলায় বলে হচ্ছে রিং, তাই না? বাংলায় কি বলে? রিং। কিন্তু এটা একই জিনিস। বাংলায় রিং বলি দুটার ক্ষেত্রে, যে কলামের ক্ষেত্রেও রিং, বিমের ক্ষেত্রেও রিং, মিস্ত্রিরা বলবে আর কি। কিন্তু এজ এ ইঞ্জিনিয়ার আপনি কলামের ক্ষেত্রে তাকে কি বলতে পারবেন না?
স্টিরাপ বলতে পারবেন না কেন? স্টিরাপ হচ্ছে শিয়ার ফোর্স, শিয়ার স্ট্রেস রিমুভ করার জন্য আপনার ডিজাইনে পড়বেন আর কি। একটা চ্যাপ্টার আছে না, প্রথম চ্যাপ্টারে তো মনে হয় এটা ওইরকমই, শিয়ার বা ওয়েভ রেইনফোর্সমেন্ট ডিজাইন। তাহলে এখানে এদের কাজ হচ্ছে টাই করা। টাই মানে কি? আবদ্ধ করে রাখা। টাই মানে আবদ্ধ করে রাখা। তো এই যে আমাদের লম্বা লম্বি যে রডগুলো আছে, লঙ্গিটিউডিনাল রডগুলা, এগুলাকে সে আবদ্ধ করে রাখতেছে, সেজন্য এগুলাকে বলে কি? টাই বার। কলাম কয় প্রকার? এই যে টাইট কলাম, স্পাইরাল কলাম, কম্পোজিট কলাম। এখন টাইট আমাদের দেশে এই যে টাই, এটা একটা রিং এর মতো যেটাকে কি বলে? টাই বলতেছি। তাহলে যে কলামের টাইস হবে সেটার নাম হচ্ছে টাইট কলাম। স্পাইরাল কলাম কোনটাকে বলে? হ্যাঁ হ্যাঁ, এটা পরবর্তীতে পড়বেন। তারপরে যেহেতু একটু কথা আসছে আমরা বলে যাই আগে, যাতে এখন যেটা বলছেন সেটা যাতে না থাকে। অ্যাজ ইঞ্জিনিয়ার এই কথা বলা যাবে না যে স্পাইরাল মানে কি বৃত্তাকার, সেটা বলা যাবে না। এটা নির্ভর করতেছে কিসের উপর। আমি এখানে কিসের ভিত্তিতে বলছি টাইট কলাম? হ্যাঁ, টাই বার ইউজ হয়েছে, রিং ইউজ করছি, তাই না? রিং ইউজ করছি সেজন্য, মানে এটাকে টাই বার ইউজ করছি সেজন্য টাইট কলাম। ঠিক আছে। এখন একটা কলাম আছে সার্কুলার কলাম, ঠিক আছে। এখানে আমি ইউজ করছি রিং ইউজ করছি, রিংটা ইউজ করছি কি বৃত্তাকার। একটাই কি একটাই বৃত্তাকার একটা রিং বানাইয়া ইউজ করছি। তাহলে ওই কলামের নাম কি হবে? টাইট কলাম। ওটাও কি টাইট কলাম। স্পাইরাল কলাম কোনটা? হ্যাঁ, স্পাইরাল কলাম হচ্ছে যদি রড গুলা এভাবে পেঁচায় না উঠে। ঠিক আছে, যেটা লম্বা লম্বি রডকে কি করতেছে? পেঁচা ওঠে না। পাইলের ক্ষেত্রে করে না? পাইলের ক্ষেত্রে, আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাইলের ক্ষেত্রে করে। তাহলে বৃত্তাকার হইলেও কি হইতে পারে? হতে পারে। কেন? কারণ আপনি যদি ওইটা কিসের মতো কেটে রিং ইউজ করেন। ঠিক আছে। আবার অনেক সময় এরকমও করে ডিজাইনের জন্য আপনি আপনার রড গুলা কি আছে সোজা আছে। অনেক একটা প্রজেক্ট আমি কিছুদিন আগে একজনকে দেখলাম আর কি, এটার একজন জিডির ইঞ্জিনিয়ার একটা ফেসবুক একটা পোস্ট দিল যে কলাম নিচে হচ্ছে কি স্পাইরাল, উপরে আবার কি উপরে শেপটা মানে টাইট বলতেছে। অ্যাকচুয়ালি সেখানে ডিজাইনের পার্সপেক্টিভে কি করছে? কলামটা টাইট কলামই, মানে এটা স্কয়ার শেপে রডগুলা পাচ্ছে, এটার মতোই হয়তো। এটা ইঞ্জিনিয়ারিং সায়েন্সে বোঝার কথা ছিল আর কি, আমরা যেভাবে দেখতেছি রডগুলা এভাবে বাঁচছে। এখন আপনি নিচতলায় হচ্ছে কলামগুলা দেখা যাবে, আপনি এন্ট্রান্স করবেন, একটু সুন্দর করতে চাচ্ছেন, তখন কি করছে? এভাবে বাঁচছে রডটা, কিন্তু কলামটা ঢালাই করছে কিভাবে? বৃত্তাকার করে। করতে পারে না? পারে। কেন? কারণ আমার এখানে ক্ষেত্রে কংক্রিটের পরিমাণ বেশি লাগবে। আমি যদি এই জায়গায়, কিন্তু আমি কি করে নাই, এটা রিংটাকে কি করে নাই। কেন? আমি উপরে গিয়ে কি করব? আমার টার্গেট হচ্ছে উপরে গিয়ে কি করা, এটা শেপটা স্কয়ার করা। শেপটা উপরে, যেহেতু উপরে গিয়ে অ্যাপার্টমেন্ট হবে, ওখানে আমরা সার্কুলার কলাম আর ইউজ করে নাই। সে কি করছে? স্কয়ার বা রেক্টেঙ্গেল শেপের কলাম বানাইছে, কিন্তু নিচতলায় কি? নিচতলায় সার্কুলার করছে, একই কলাম। তাহলে হ্যাঁ, কোনটা? এখানে এই যে এটা তো অবশ্যই বড় হয়ে যাবে। এখানে ক্লিয়ার কভার বাড়লে কোনো সমস্যা নেই, আপনার কংক্রিটের পরিমাণ বাড়তেছে। ওটা কি জন্য করছে? সে ডিজাইন নিচে ডিজাইন করবে, একটু কলামটা দেখবে এন্ট্রান্সের দিকে কি উপরে গিয়ে সে আবার অ্যাপার্টমেন্টের মধ্যে নিচে। তাহলে নিচেরটাতে কিছু কি অর্নামেন্টাল ওয়ার্ক করবে, কলামটাকে সে কি করছে? সার্কুলার করছে। কিন্তু স্পাইরাল কলাম না, কি কলাম? স্পাইরাল কলামকে কিন্তু কি করা যায় না, এরকম স্কয়ার করা, মানে আপনি কি করতে পারবেন না। যে এটা তো রড স্পাইরাল কলামের সত্যি হচ্ছে সে পেঁচায় উঠবে। যখন পেঁচায় উঠবেন তখন অবশ্যই এটাকে কি হইতে হয়? শেপটা সার্কুলার শেপ হইতে হয়। ঠিক আছে। তো বৃত্তাকার হইলে কিনা স্পাইরাল না। স্পাইরাল কলাম কখন হবে? যদি আপনার যে ইয়াটা আছে সেটা যদি স্পাইরাল রেইনফোর্সমেন্ট ইউজ করেন। ঠিক আছে, রডটা কেটে ইউজ করে না। আর এখানে এটাকে আমরা আবার কি করতে পারতাম? কেটে রিং করে ইউজ করতে পারতাম না, তখন এটার নাম কি হয়ে যাবে? টাইট কলাম। ঠিক আছে। তো ওখানে পার্থক্য হচ্ছে এটা স্পাইরাল কলাম এবং টাইট কলামের মধ্যে। ঠিক আছে। তাহলে বৃত্তাকার কলামও কি হইতে পারে? টাইট হইতে পারে। কিন্তু স্পাইরাল কলাম সাধারণত কি হয় না, স্পাইরাল কলাম সাধারণত স্কয়ার বা রেক্টেঙ্গেল শেপের হয় না। কেন? স্পাইরাল করতে রডটাকে পেঁচাইতে হইলে গোলাকার শেপে লাগে আর কি। পাইলের ক্ষেত্রে আমরা সেটা স্পাইরাল বলতে পারি। তো এই হচ্ছে আমাদের মেইন কথাবার্তা। এখন এখানে এই ছবিটা যদি দেখেন, টাই বার অনেক, একটা কলামে অনেকগুলা টাই বার থাকে।
থাকতে পারে। আমরা টাইবারের কথা পরে আসতেছি আর কি। আমরা তাহলে এটা ড্র করি, যে কোনো একটা ড্র করলে আপনি সব পারবেন। আমরা একটা বড়টা ড্র করি, ঠিক আছে? আমরা আমাদের টার্গেট হচ্ছে এটা ড্র করা। তাহলে এটা সাইজ কত? 1 ফিট 8 ইঞ্চি, মানে 20 ইঞ্চি। এদিকে হচ্ছে কত ইঞ্চি? 15 ইঞ্চি। তাহলে আমার প্রথমে আঁকতে হবে বাইরের আউটার শেপটা। আউটার শেপটা একটা রেক্ট্যাঙ্গল শেপ, তাই না? তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে ড্র করে ফেলেন। অবশ্যই কি করবেন, পরবর্তীতে প্রজেক্টে যখন কাজ করবেন লেয়ার মেইনটেইন করে কাজ করবেন। এসে আমার যদি এখানে লেয়ার থাকে, আমি লেয়ার দিয়ে কলামের জন্য কোনো লেয়ার করছিলাম, তাহলে কলামের একটা লেয়ার আছে, আমি কালারটা একটু চেঞ্জ করি। আপনারা আপাতত এখানে লেয়ার ক্রিয়েট না করলে মাথায় রাখবেন সকল কাজ কি করবেন, লেয়ার মেইনটেইন করে করবেন। যেমন এখন আমরা রেইনফোর্সমেন্ট দিব, তাই না? রেইনফোর্সমেন্টের জন্য আলাদা কি করব, একটা লেয়ার বানাবেন, ঠিক আছে? আমাদের যেহেতু আপনাদের এই প্রজেক্টে এখানে তো আমি এখনো বানাই না, আমরা সেটা বানাই নিতে পারি আর কি, ঠিক আছে? কলামের জন্য আমার আছে, সেজন্য আমি বানাই না আপনার, তাই না? কিন্তু আপনি যদি রডের জন্য রড দিতে চান, তখন কি করবেন, রেইনফোর্সমেন্টের জন্য একটা লেয়ার বানাই নেবেন, ঠিক আছে? সাপোজ আমি এখানে যে নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য নিউ লেয়ারে ক্লিক করলাম। এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি, তাই না? আমরা এখানে রেইনফোর্সমেন্ট দিতে পারি। হ্যাঁ, এই যে লেয়ার বানাচ্ছি, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসছে, এই যে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার, লেয়ার প্রপার্টিজে ক্লিক করলে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসবে। এরপরে এই যে এখানে ক্লিক করতে হবে, অথবা এগুলা খাই ফেললে কেমন হবে। তারপরে এখানে ক্লিক করে আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, আমরা এটা অবশ্যই কন্টিনিউয়াস থাকবে। আর আমরা এখানে লাইন ওয়েটটা একটু কমায় রাখতে পারি, অর্থাৎ লাইন ওয়েটটা আমরা একটু 0.20 রাখলাম আপাতত, ঠিক আছে? এটা থাকুক, সমস্যা নেই, ঠিক আছে? আমি লেয়ারগুলো একটু ক্রিয়েট করে নিলাম আর কি, ঠিক আছে? তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে কি বানানো, প্রথমে কলামের, হ্যাঁ, লাইন ওয়েট এটা চেঞ্জ হইতে পারে, এটা নিয়ে আমি পরে কথা বলবো। কেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পরে দেখাবো যে লাইন ওয়েট অনেক সময় আমরা রেইনফোর্সমেন্টের লাইন এটাকে একটু হাইলাইট করি, তখন এটা লাইন ওয়েট বাড়াই দিতে হবে। কলামের আউটলাইনটাকে তখন কি করব, যে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসছেন, অথবা এলএ লিখে এন্টার করতে হবে। এটাতে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসছে না? এটাতে এসে এই যে এখানে, এই যে এটা হচ্ছে নিউ লেয়ার, অথবা আপনি এখানে কোন একটা এখানে থাকা অবস্থায় এন্টার করলেই নতুন লেয়ার ক্রিয়েট হয়, তাই না? এগুলো আমরা বলছিলাম। এরপর এটা নাম দিবেন, যে লেয়ার যেটার জন্য বানাচ্ছেন, ঠিক আছে? নাম দিয়ে আপনি কোন কালার দিতে চাচ্ছেন সেই কালারটা দিবেন। এটার উপর একটা ডিটেইলস আমি ক্লাস দিয়েছিলাম, এগুলো ভিডিওগুলো আবার রিভিউ করবেন আর কি। কন্টিনিউয়াস রাখবেন অবশ্যই। আমরা লাইন ওয়েটটা আমি আপাতত ডিফল্ট রাখেন, ঠিক আছে? এটা আমরা পরে এর কথাবার্তা বলবো। প্র্যাকটিস করবেন বাসায় ভিডিও দেখে দেখে। তাহলে একটা রেক্ট্যাঙ্গেল কমান্ডের শর্টকাট কি? হ্যাঁ, আর ইসি, অথবা আমরা এখান থেকে নিতে পারি, তাই না? আর ইসি লিখে এন্টার করলাম। রেক্ট্যাঙ্গেল কমান্ডের জন্য কি করতে হয়, রেক্ট্যাঙ্গেল কমান্ডে ঢুকে দুইটা কর্নার পয়েন্ট লাগে, তাই না? ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, এরপর সেকেন্ড পয়েন্টে কত দিব, কলামের সাইজ কত বলছি আমি, 20 আর 15। তাহলে আমরা এক্স এর দিকে 20 দিচ্ছি, ওয়াই এর দিকে 15 দিব, তাই না? তাহলে এক্স এর ভ্যালু 20, ওয়াই তে যেতে হলে কি করতে হবে, ট্যাব বাটন চাপবেন, তারপরে 15 লিখে এন্টার করলাম। আমি ফিটে যাচ্ছি না আর কি, ইঞ্চিতে যেহেতু ভ্যালুটা আমার জন্য সহজ হচ্ছে, ইঞ্চিতে সরাসরি দিচ্ছি, ঠিক আছে? কারণ ফিট হলে আমাকে ফিট দিতে হবে, আবার আরেকটা ভ্যালু লিখতে হবে, তাই না? তার থেকে 15 লিখে আমি এন্টার দিলে ইঞ্চি ভ্যালুটা নিয়ে নিবে। ওকে, জাস্ট রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে আমরা ড্র করলাম। করছেন? লেয়ারে যখন কাজ করবেন এটা কাজটা অনেক বেশি সহজ হয়, এবং কি কালার তো আছেই। আপনি এখন ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিচ্ছেন, আপনার কি কালার লাগবে তখন? হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইটে তো কালার লাগে না, আপনি একটা লেয়ারে সব ড্র করতে পারেন। কিন্তু লেয়ার আলাদা, একই লেয়ারে থাকলে অনেক সময় আমাদেরকে কি অনেক সময় চেঞ্জ করতে, অনেক কিছু চেঞ্জ সিলেক্ট করতে হয়, তখন আমাদের জন্য কি হয়, একটু টাফ হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, ক্রস হেয়ার হচ্ছে ওপি লিখে এন্টার করবেন, ডিসপ্লেতে আসবেন, এই যে ডিসপ্লেতে আসছেন, এরপরে যে ক্রস হেয়ার সাইজ, ওকে। তাহলে কাভারিং এক্ষেত্রে আমি আঁকতেছি কোনটা, কাভারিং আমি এইটা আঁকতেছি, ঠিক আছে? পরবর্তীতে আমি এটা থেকে কাভারিংটা বাড়াই দিব, যে কোনো একটা আঁকলে হলো, তাই না? তাহলে আমরা এখানে কাভারিং কত দিব, 1.5 ইঞ্চ। তাহলে 1.5 ইঞ্চ কাভারিং কিভাবে দিব, অফসেট করে দিব, তাই না? এই যে ও অফসেটের শর্টকাট ও এন্টার,
ওপি না, ও এন্টার। ওপি হচ্ছে অপশনস এর শর্টকাট। ও এন্টার, ভ্যালু হচ্ছে কত? অফসেট ডিসটেন্স 1.5, সাথে সাথে করেন, সিলেক্ট করলাম, ভিতরের দিকে এন্টার করলাম, সাথে সাথে করেন, করতেছেন। এই যে অফসেট করেন 1.5 ভিতরের দিকে। অফসেট কেন করছে? কভারিংটা। এবং এখন এই যে কভারিং করে যে যে রেক্টেঙ্গেলটা আসছে, এটাই হচ্ছে আমার আউটার টাইবার, তাই না? আমরা ধরতে পারি এটা আউটার টাইবারটা। কেন? আমাদের আমাদের মেইন রেইনফোর্সমেন্ট গুলো কোথায় থাকবে? আমাদের মেইন রেইনফোর্সমেন্ট গুলো টাই রডের ভিতরেই থাকবে, তাই না? তাহলে অবশ্যই কভারিংটা হবে হচ্ছে যেটা বাইরের যে টাইবার আছে সেটার থেকে, ঠিক আছে? তাহলে আমি এখন এই যে আউটার যে রিংটা আসছে সেটা অলরেডি এঁকে ফেলছি। এরপর আমার এর ভিতরে রড গুলো আঁকবো। ওকে, লম্বা লম্বি রড এগুলো আমরা ড্র করব, ঠিক আছে? তাহলে এখানে কয়টা রড আছে এক লাইনে? 6টা রড, তাই না? তাহলে আমি প্রথমে যে কোনো একটা ড্র করব। এইটা ড্র করার জন্য দুইটা প্রসেস আপনি ফলো করতে পারেন। আমি এটাকে একটু কপি করি। আমি জাস্ট কমান্ডগুলো শেখার জন্য আপনাকে দুইটা প্রসেস দেখাবো, আপনি যে কোনো একটা ফলো করবেন। ওকে, একটা হচ্ছে আমি সার্কেল ড্র করতে পারি, ঠিক আছে? আগে খেয়াল করেন দিকে সবাই, সার্কেলটা আমার টার্গেট হচ্ছে সার্কেলটা আমি আঁকবো এই দুইটা লাইনকে টাচ করে যাতে ড্র হয়, ঠিক আছে? সার্কেল আঁকবো দুইটা লাইনকে কি করে? টাচ করে। আরেকটা জিনিস হচ্ছে এই যে সার্কেল ক্রস সেকশনের জন্য যে সার্কেলটা আঁকবো সেটা রেডিয়াস আমি 0.5 দিব। এটা যদিও কিনা অ্যাকচুয়াল মাপ না, কেন এটাতে 20 mm আছে, 16 mm আছে, বিভিন্ন এই আছে না, সমস্যা নেই। কেন এটা এত ছোট যে বোঝা যাবে না, ডিফারেন্সটা বোঝা যাবে না। সেক্ষেত্রে আমি সবগুলোর জন্য কি আঁকবো সবসময় 0.5। ক্রস সেকশন রডের ক্রস সেকশন আঁকলে কত দিব? 0.5 দিব। তার মানে তার ডায়ামিটার কত? রেডিয়াস যদি 0.5 হয়, ডায়ামিটার কত? হ্যাঁ, রেডিয়াস হচ্ছে 0.5, ডায়ামিটার কত? বাংলা বুঝতেছেন না আর কি। রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ, ডায়ামিটার হচ্ছে কি ব্যাস, দ্বিগুণ হবে আর কি। রেডিয়াস হচ্ছে 0.5, ডায়ামিটার হবে 1 ইঞ্চ। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা স্ট্রাকচারাল ড্রয়িং এর ক্ষেত্রে কলামের ক্রস রডের রডের ক্রস সেকশনটাকে সবসময় রেডিয়াস কত দিব? 0.5 দিয়ে আঁকবো আর কি। ওকে, তাহলে এখন সার্কেল কমান্ডে ঢুকলাম। দেখেন এখানে একটা অপশন আছে, সি লিখে এন্টার করার পর এখানে কমান্ড লাইনে, আমাদের কমান্ড লাইন যদি আমরা খেয়াল করি, আমার কমান্ড লাইনের এখানে একটা দুইটা অপশন আসবে। সি লিখে এন্টার করলাম, এখানে কোথায় কমান্ড লাইন করেন, এখানে আমরা 2p ইউজ করব না, 3p ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে 10 রেডিয়াস, ttr। ttr মানে হচ্ছে ট্যানজেন্ট রেডিয়াস। ট্যানজেন্ট মানে হচ্ছে কি স্পর্শক, তাই না? কোন সার্কেলকে 3p হচ্ছে 3টা পয়েন্ট, 2p হচ্ছে 2টা পয়েন্ট। আমাদের এখানে পয়েন্ট নাই, আমাদের টার্গেট হচ্ছে কি করা? এই যে এদেরকে স্পর্শ করে আঁকা। তাহলে এই যে লাইনগুলো, এটা এই সার্কেলের জন্য কি হবে? স্পর্শক হবে, ট্যানজেন্ট হবে। সেজন্য আমরা এই কমান্ডটাকে কাজে লাগাবো, ঠিক আছে? আর রেডিয়াস দিব। রেডিয়াস কত দিব বলছি? 0.5। ওকে, তাহলে আমি যে এটার উপর ক্লিক করতে পারি অথবা টি লিখে এন্টার করতে পারি। টিটিআর এর উপর ক্লিক করলাম, দেন টিটিআর এর উপর ক্লিক করার পর আপনার এখানে কি চাচ্ছে? আমার এখানে চাচ্ছে স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট ট্যানজেন্ট অফ সার্কেল। তাহলে আমার ফার্স্ট ট্যানজেন্ট এই আমার টার্গেট হচ্ছে এই লাইনকে আর এই লাইনকে টাচ করা। তাহলে যে কোনোটা আমার ফার্স্ট আছে, অন্যটা সেকেন্ড হবে আর কি। এবং আমার মাউসটা যদি এখানে আনেন, দেখবেন একটা সিম্বল আসবে যে ট্যানজেন্টের সিম্বল, ঠিক আছে? এটাতে একটা যে কোনো জায়গায় ক্লিক করতে পারে, আমি আমার সমস্যা নেই। আমার টার্গেট হচ্ছে লাইনটাকে সিলেক্ট করা। তাহলে লাইনের উপরে একটা ক্লিক করলাম, এই লাইনে একটা ক্লিক করলাম, যে দুইটা লাইনকে টাচ করবে। এখন চাচ্ছে সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট, এই যে সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট, ঠিক আছে? সেকেন্ড ট্যানজেন্ট দিলাম। এরপরে চাচ্ছে কি? রেডিয়াস অফ সার্কেল। তাহলে রেডিয়াস কত দিব বলছিলাম? 0.5 এন্টার দিলাম। আমার একটা সার্কেল এখানে ড্র হয়ে গেছে দুটা লাইনকে টাচ করে, ঠিক আছে? এটা একটা ট্রিক্স আর কি, যে আমরা যেহেতু আমাদের রডগুলো অ্যাকচুয়ালি খুব কাকে টাচ করে থাকবে? টাইবারকে টাচ করেই থাকে, তাই না? সেজন্য আমরা এখানে টিটিআর কে অ্যাক্টিভ করলাম। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা যদি খেয়াল করি, এখানে ক্ষেত্রে ম্যাক্সিমাম অনেক সময় এখানে এইগুলাকে কি করে দিছে? ভরাট করে দিছে, তাই না? এটাকে বলি আমরা হ্যাচ করে দেওয়া, সলিড করে দেওয়া, সলিড হ্যাচ বলে। অনেক এখানে আরো কিছু ট্রিক্স ইউজ করছে, আমরা ট্রিক্সে পড়ে আসি। আমার হচ্ছে এখন টার্গেট হচ্ছে এটাকে কি করা? এই যে সলিড দেখা যাচ্ছে, সলিড করা। সলিড করার জন্য আমরা এক কমান্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে হ্যাচ কমান্ড। হ্যাচ, এই যে ডট টুলবারের এখানে কমান্ড আছে হ্যাচ। হ্যাচ নিয়ে আমি পরবর্তীতে অনেক কথাবার্তা বলবো। আজকে শুধুমাত্র টার্গেট হচ্ছে আমার এটাকে সলিড হ্যাচ করা। সলিড হ্যাচ করতে আমার তেমন কোনো কিছু জানতে পারে না। হ্যাচের শর্টকাট
এইচ, হ্যাশ কমান্ডের শর্টকাট কি এইচ, এইচ লিখে আমি এন্টার করলাম, একটু খেয়াল করেন আগে এদিকে খেয়াল করেন। এইচ লিখে এন্টার করার পরে এখানে অনেক কিছু আসবে, আমি এগুলো নিয়ে অনেক পরে কথা বলবো। আমার আজকে টার্গেট হচ্ছে যে সলিড হ্যাশ, তাহলে সলিড হ্যাশ এর ক্ষেত্রে এগুলো তেমন বেশি ইফেক্ট নাই আর কি। সলিড হ্যাশ আপনি কি করবেন, এইচ লিখে এন্টার করে আপনি প্রথমে ক্লিক করবেন কোথায়, সলিড এর উপরে। ওকে, এখন আমার এখানে চাচ্ছে কি, আমরা এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পিক পয়েন্ট আর একটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। পিক পয়েন্ট মানে হচ্ছে যদি কোনো ক্লোজ বাউন্ডারি থাকে তাহলে আপনি পিক পয়েন্ট করলে এটার ভিতরে ক্লিক করলে হবে। দেখছেন আমি মাউস আনার সাথে সাথে কি হচ্ছে, এখানে একটা হ্যাশ দেখা যাচ্ছে। আমার অবশ্যই সলিডে থাকতে হবে, দেখবেন এখানে আপনার সলিড আছে কিনা। আমরা এগুলা নিয়ে অনেক কথাবার্তা বলবো, আমরা পরবর্তীতে হ্যাশকে অনেকবার ইউজ করবো আর কি। তাহলে দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করতে হবে আর কি, ক্লিক করলে তখন কি হয়ে যাবে, হ্যাশ হয়ে যাবে। এখন কালারটা করতে আসছে, হ্যাঁ এটা হচ্ছে যে লেয়ার থেকে, দেখেন এখানে ওই যে লেয়ার যদি মেনটেন করতাম আমরা তাহলে কি হইতো, আমরা বাই লেয়ার, আমি কোন লেয়ারে আছে এখন, কলাম লেয়ারে আছে, তাই না, কলাম লেয়ারের কালারটা আসছে আর কি। ওকে, তো সলিড হ্যাজের ক্ষেত্রে এখানে অবশ্যই আপনি হ্যাজ করার সময় মাথায় রাখতে পারেন, এখানে কলামে তো আমরা দিব না। আমি কিসের জন্য একটা লেয়ার বানাইছিলাম, রডের জন্য একটা লেয়ার বানাইছিলাম। আমরা যদি ওই লেয়ারটাকে অ্যাক্টিভ করে রাখতাম, আমি এখন সিলেক্ট করে ওদেরকে কোথায় পাঠিয়ে দিচ্ছি, এই যে এটা সহ রডের লেয়ারটাতে পাঠিয়ে দিচ্ছি, কোথায়, রিইনফোর্সমেন্ট, হ্যাঁ এই যে রিইনফোর্সমেন্ট, জাস্ট কালার ডিফারেন্সের জন্য, ক্লিয়ার মেইনটেইন করার জন্য আমি এখন পাঠিয়ে দিলাম। আচ্ছা আমি এখন কলাম লেয়ারে আছি, এই খেয়াল করেন সবাই, আমি এখন কলাম লেয়ার আছি, আমি চাচ্ছি আমার রডের লেয়ারটাকে অ্যাক্টিভ লেয়ার করব। কিভাবে করব, মানে অ্যাক্টিভ মানে কি কারেন্ট লেয়ার করব আর কি, যাতে এখন ড্র করলে সব কোথায় আসে। হ্যাঁ, একটা অপশন হচ্ছে আমরা এখানে ক্লিক করে এখান থেকে করে দিতে পারি, এটা একটা অপশন। আর একটা সহজ পদ্ধতি হচ্ছে যদি কোনো অবজেক্ট ড্র করা থাকে তাহলে, যেহেতু আমার এই লেয়ারে অলরেডি কি আছে, অবজেক্ট আছে, তাহলে আপনি লেয়ার চেঞ্জ করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে মেক লেয়ার কারেন্ট। ঠিক আছে, এই যে মেক কারেন্ট, এটাতে ক্লিক করবেন, যে লেয়ারটাকে কারেন্ট করতে চাচ্ছেন সেটার যে কোনো একটা অবজেক্টে ক্লিক করবেন, তাহলে লেয়ারটা কি হয়ে যাবে। তাহলে এটা প্রফেশনালি কাজ করার জন্য এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, আপনাকে বারবার কি করতে হয়, লেয়ার চেঞ্জ করে করে কাজ করতে হয়। সেক্ষেত্রে যদি কোন একটা লেয়ারে, সাপোজ আমি কোনো কারণে কলাম লেয়ারে যেতে যাচ্ছি, তাহলে আমি কি করব, ওখান থেকে এরকম হইতে পারে আপনার লেয়ার হয়ে গেছে 150টা, 150, 120টা এরকম লেয়ারের মধ্যে থেকে খুঁজে পাওয়া আপনার জন্য কি হবে, সময় সাপেক্ষ হবে। যদি ড্র করা থাকে আমি ইজিলি যে মেক কারেন্ট এটাতে কলামে ক্লিক করলাম, আমার কলাম লেয়ার হয়ে গেল। আবার মেক কারেন্ট আমি এই অবজেক্টে ক্লিক করলাম, আমার রিইনফোর্সমেন্টটা কি ইয়া হয়ে গেছে। ওকে, আচ্ছা এটা একটা পদ্ধতি আমরা দেখলাম, যে সার্কেল ড্র করছি 10 রেডিয়াস, আর তারপরে কি করে দিছি, সলিড হ্যাশ করে দিছি। আচ্ছা এখানে আরেকটা অপশন দেখেন, আমরা বলছি এস লিখে এন্টার করার পরে আমার এখানে পিক পয়েন্টটা বুঝছেন, সিলেক্ট অবজেক্টটাও কি অবজেক্ট সিলেক্ট করে আমরা করতে পারি, কিন্তু যেহেতু নরমালি আমার এটা সার্কেলটা হচ্ছে কি একটা ক্লোজ বাউন্ডারি, সেজন্য আমার পিক পয়েন্টে থাকে, অটোমেটিক পিক পয়েন্টে থাকে প্রথমে। ওকে, আমি যদি পরবর্তীতে দেখবো আমরা সিলেক্ট অবজেক্ট কখন করতে হয়, কেন করবো, ঠিক আছে। আর অবশ্যই সলিড হ্যাশ, আর এখানে যেহেতু লেয়ার যদি মেনটেন করে কাজ করেন এখানে বাই লেয়ার রাখবেন। ওকে, এই যে ক্লিক করলাম, আমার কালারটা হয়ে গেছে। পরবর্তী এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আরেকটা পদ্ধতি বলছি কি আমি, যে এখানে আমরা চাইলে এটাকে আরেকটা কমান্ড ইউজ করতে পারি, আমরা কমান্ড শেখার জন্য, এটা হচ্ছে ভালো জিনিস আর কি। কিন্তু এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা কমান্ড, সেটা হচ্ছে ড্র টুলবারে আসলে দেখবেন এখানে একটা কমান্ড আছে, এটা হচ্ছে ডো নট কমান্ড। হ্যাঁ না, এটা অন্য জিনিস, এগুলো আমি আমরা, এটা হচ্ছে ডো নট কমান্ড। ডো নট কমান্ডের শর্টকাট হচ্ছে কি ডিও। ডো নট তো চিনেন নাকি, ডো নট দেখছেন কখনো, ডো নট খাইছেন, হ্যাঁ ডো নট কে কে খাইছেন, পিনাট খাইছেন, ডো নট খান নাই, হ্যাঁ এরকম কিছু দেখেন নাই কখনো, হ্যাঁ আচ্ছা যে যাওয়ার সময় দিকে টেস্ট শিটে ঢুকে দেখে নিবেন, ঠিক আছে। তো আমি এটার কারণ এটা হচ্ছে কি, ডোনাটটা কি জিনিস, ডোনাটটা হচ্ছে এরকম, এই যে এখানে দেখছেন দুইটা সার্কেল, একটা হচ্ছে কি ইনার সার্কেল আর একটা হচ্ছে আউটার সার্কেল। ডোনাট হচ্ছে এই যে মাঝখানে ফাঁকা থাকবে, এটা এই ধরনের এগুলোকে কি বলে, ডোনাট বলে। তো আমাদের এক্ষেত্রে তো ডোনাট না, আমাদের ড্রয়িংটা এটাকে ডোনাট করলে হবে, আমাদের সলিড করতে হবে, সেটাকে আমরা সলিড করতে পারবো ডোনাট কমান্ড দিয়ে। সেটা হচ্ছে কি, ডোনাট কমান্ডের শর্টকাট কি বলছে, ডি ও লিখে এন্টার করলাম। তো দেখেন এখানে দুইটা ইনফরমেশন চাবে, একটা হচ্ছে ইনসাইড ডায়ামিটার, একটা হচ্ছে আউটসাইড ডায়ামিটার। যেহেতু কয়টা সার্কেল বলছি, দুইটা সার্কেল, এন্ড আমি যদি ইনসাইড ডায়ামিটার যদি 0 দিই তাহলে এটা কি হবে, ভিতরে কোনো বৃত্ত ড্র করবে, তাহলে আমার এখানে এই ক্ষেত্রে এইভাবে আমরা করি। ইনসাইড ডায়ামিটার আমরা কত দিব, 0 দিলাম। আমি জাস্ট এটা একটা কমান্ড আছে, কমান্ড শেখার জন্য এখানে আসলাম, 0 দিলাম, এন্টার দিলাম। আউটসাইড ডায়ামিটার কত দিব,
ডায়ামিটার এখন কিন্তু এটাতে কি চাচ্ছে, এটাতে কি চাচ্ছে, ডায়ামিটার চাচ্ছে, তাহলে 1 দিব, তাই না, 1 এন্টার করলাম। ওকে, দেন এই যে আমি আমার সাথে সাথে একটা সার্কেল আছে, এটার একটা অসুবিধা হচ্ছে কি আমি এটাকে পারফেক্টলি টাচ করে কি বসাইতে পারতেছি না আর কি, যে আমি এখানে যদি এভাবে বসাই তাহলে কি যে একটা হয়ে গেল আর কি, ঠিক আছে। তো এইটা একটা অপশন, যদি আমি আবার সার্কেল ড্র করে করতাম সেটাও পারতাম, তাই না। সি লিখে এন্টার করে 10 রেডিয়াস, এটাকে টাচ করে 0.5 এন্টার করলাম। এটাকে আমি আবার ডোনাট করতে পারি, ডিও এন্টার, ইনসাইড ডায়ামিটার 0, আউটসাইড ডায়ামিটার 1, এখানে আমি বসাইতে পারি, ঠিক আছে। তার মানে কি হ্যাচের কাজটা আমি কি দিয়ে করছি এখানে, ডোনাট দিয়ে, সেটা দরকার পড়ে না, আমরা যে কোনো দিয়ে করেন, আমরা টার্গেট হচ্ছে আমি টাচ করে করলে, সার্কেলটা ড্র করলে কি করতে পারি, পারফেক্টলি টাচ করে করতে পারি আর কি। ওকে, যেভাবে করেন খুব সমস্যা নাই। কোশ্চেন তো নাকি এতটুকু, কয়টা বানাইতে হবে, হ্যাঁ এখানে 8টা 10টা 6টা 5টা যতটা লাগে আমাদের বানাইতে হবে, ঠিক আছে। এখানের ক্ষেত্রে আমার কয়টা লাগবে, 6টা। তো এই 6টা আমি কিভাবে দিব, ঠিক আছে, হ্যাঁ কপি করে দিব কিভাবে, এখন এটা তো এমন ভাবে বসাইতে হবে যাতে কি প্রত্যেকটা দূরত্ব কি থাকে, সেম থাকে, সেটা আমরা কি দিব, কিভাবে দিব, কপি অ্যারে করব, যেহেতু কপি করব, কয়টা কপি করব, একাধিক কপি করব, তাহলে কপির অ্যারে কে কাজে লাগাবো। একটু দেখি আমরা আগে, এখানে কপি সিও লিখে এন্টার করলাম, আগে খেয়াল করেন, তারপরে খুব সহজ জিনিস, আমি সেজন্য কি এই টপিকটা নিয়ে আজকে আসলাম আর কি। এই দুইটাকে সিলেক্ট করলাম, সার্কেল এবং হ্যাশ দুইটাকে সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। আচ্ছা, এন্টার দেওয়ার পর এখানে বেস পয়েন্ট দেওয়াটা গুরুত্বপূর্ণ, কেন, কারণ বেস পয়েন্ট আমাকে জানতে হবে যে আমি কোন দিকে কপি করতে চাচ্ছি, আমি কি নিচের দিকে দিব নাকি এই পাশে দিব, সেটা অবশ্যই আমাকে আগে ডিফাইন করতে হবে, তাই না। আমি চাচ্ছি যে আগে এই দিকের গুলা দিব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই বেস পয়েন্টটা নেবেন হচ্ছে কপির জন্য, এই যে সার্কেলটার কোয়াড্রেন্ট পয়েন্টটাকে দেন, এই যে কোয়াড্রেন্ট পয়েন্ট কখন শো করবে, আমার এই যে মাউস এখানে আনার পরে কোয়াড্রেন্ট পয়েন্ট শো করতেছে, যদি শো না করে আপনাদের দেখবেন যে অবজেক্ট স্ন্যাপের এই যে নিচে অবজেক্ট স্ন্যাপের এখানে কোয়াড্রেন্টটা অন আছে কিনা, কোয়াড্রেন্টটা অন আছে কিনা, কোয়াড্রেন্ট অন না থাকলে কিন্তু কোয়াড্রেন্ট পয়েন্ট পাবেন না আর কি, ঠিক আছে। আমরা এগুলা বলছিলাম, এগুলা সব অন রাখতে, শুধুমাত্র নিয়ারেস্টটা ছাড়া, তাই না। তাহলে এই যে আমি কোয়াড্রেন্ট পয়েন্ট পাইলাম, কোয়াড্রেন্ট পয়েন্টটাকে এই পাশে যখন ক্লিক করব তখন এই যে পাশে ক্লিক কপি করব সেই পাশের কোয়াড্রেন্ট পয়েন্ট নিব, আমি যদি নিচের দিকে কপি করি তখন কোন পয়েন্টটাকে দিব, কোয়াড্রেন্ট পয়েন্টটাকে, নিচের কোয়াড্রেন্ট পয়েন্টটাকে নিব, ঠিক আছে। এটা হচ্ছে এখানকার বেস পয়েন্টের ব্যাপার, তাহলে বেস পয়েন্ট দিলাম এটাকে। ওকে, এরপরে আমার এখানে কয়টা লাগবে, 6টা, টোটাল 6টা কিন্তু, তাহলে আমরা কাকে অ্যাক্টিভ করব এখন, অ্যারে কে অ্যাক্টিভ করব, অ্যারে এটাতে ক্লিক করলাম অথবা এ লিখে এন্টার করলাম, ঠিক আছে, এ লিখে এন্টার করলাম। তারপর নাম্বার অফ আইটেম কয়টা দিতে হবে, নাম্বার অফ আইটেম, হ্যাঁ 6। এখানে অ্যারে ক্ষেত্রে বলছিলাম কি, কপি বা অ্যারের ক্ষেত্রে আমরা বলছিলাম সোর্স অবজেক্ট সহ কাউন্ট করতে হয়, সোর্স অবজেক্ট সহ কাউন্ট করতে হবে, ওইটা সহ কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে ওইটা সহ হইলে কয়টা লাগবে, 6টা, সোর্স অবজেক্ট সহ কাউন্ট করতে হবে। ওকে, তাহলে 6 এন্টার। আচ্ছা, এন্টার করলাম, ওকে 6টা আমার এখানে আসছে দেখছেন। এখন এটাকে কিভাবে বসাবো, কত দূরে দূরে বসাবো, এটা কি জানি, হ্যাঁ জানি না, তাহলে আমার তো এটা আবার ওখান থেকে আমি তো বেরও করতে পারবো না, এখন আমি কি হিসাবে বসবো, একটু দূরত্ব কত হবে, সেটা না করার জন্য এখানে আরেকটা অপশন আছে, এই যে ফিট, ঠিক আছে। তাহলে ফিট অপশনটা আমাকে কাজে লাগাবো, ঠিক আছে। ফিট এটাতে ক্লিক করবো, এটা হচ্ছে কি নাম্বার অফ আইটেম দেওয়ার পরে ফিট অপশনটা আসবে, এখানে এটাতে ক্লিক করবো অথবা এফ লিখে এন্টার করবো, আমি এফ লিখে এন্টার করলাম। ওকে, এখন ফিট করে দেখেন, আমার এই যে ফিট করবো কিসের ভিতরে, অবশ্যই এটাকে টাচ করে ফিট করবো, তাই না। তাহলে আমার এই যে কোয়াড্রেন্ট পয়েন্টে কিন্তু আছে দেখছেন, আমি মাউসটা এনে সরাসরি এখানে এনে যে পারপেন্ডিকুলার দিয়েছি, অবশ্যই পারপেন্ডিকুলারলি স্ন্যাপ করবেন, তাহলে সোজা থাকবে আর কি। পারপেন্ডিকুলার স্ন্যাপ করলাম, এরপর ক্লিক করলাম, তাহলে আমার কয়টা বসে গেছে এদিকে, 6টা। ক্লিয়ার করেন, 6টা, এই পাশেও কয়টা, নিচে এদিকে 6টা না, এই পাশেও 6টা, এই পাশেও 6টা, তাহলে আমরা প্রথমে 6টাকে মিরর করে দিতে পারবো, প্রথমে ফিক্স করতে যাচ্ছেন, ঠিক আছে। দেখেন কন্ট্রোল জেড, ওকে। তাহলে প্রথমে কপি কমান্ডে ঢুকছি, সিও লিখে এন্টার করলাম। ওকে, এরপর এই দুইটাকে সিলেক্ট করলাম, অবশ্যই বক্স আমি এই যে শুধুমাত্র কাকে সিলেক্ট করব, ওই সার্কেল এবং ওইটাকে, ঠিক আছে, হ্যাশটাকে সিলেক্ট করার পরে পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে কি আসছে, বেস পয়েন্ট চাচ্ছে, এবং বেস পয়েন্ট কোন দিকে দিব বলছি, যেদিকে কপি করবেন সেদিকের কোয়াড্রেন্ট পয়েন্টটাকে, ঠিক আছে। কোয়াড্রেন্ট পয়েন্টটাকে স্ন্যাপ করার পরে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমার 6টা লাগবে, তাহলে আমরা একটা একটা করবো না, কি করবো, 6টা একসাথে দেবো, অ্যারে কে কাজে লাগাবো, এই যে অ্যারেতে ক্লিক করলাম। অ্যারেতে ক্লিক করার পর কয়টা লাগবে আপনাকে ততটা দিবেন, 6টা 4টা 5টা যতটা লাগে ততটা দিবেন আর কি। 6 লিখে এন্টার করলাম। ওকে,
6 লিখে এন্টার করার পর দেখবেন সেকেন্ড পয়েন্ট চাইবে, তখন এখানে একটা সাব কমান্ড অ্যাক্টিভ হবে, সেটা হচ্ছে ফিট। তাহলে ফিটকে অ্যাক্টিভ করবেন, এখানে ফিটকে অ্যাক্টিভ করবেন, এরপর টোটাল সোজা এসে এখানে পারপেন্ডিকুলার স্ন্যাপ করবেন, ঠিক আছে, তারপর ক্লিক করবেন, এরপর এসকেপ চেপে বের হবে। ওকে, আপনি এই দিক থেকে করতেছেন, কোন দিক থেকে? এদিক থেকে। এদিক থেকে হইলে তো যাকে টাচ করবে তাকে সিলেক্ট করবে, কিন্তু আমি কি করতেছি, আমি তো এদিক থেকে করতেছি। এদিকে হচ্ছে কি রাইট সিলেকশন বক্সে হচ্ছে যে ব্লু হলে যারা যারা বক্সের মধ্যে ঢুকবে তাদের সিলেক্ট করবে শুধুমাত্র। সিলেকশন মেথডটা মনে রাখতে হবে, একটা একটা করতে হবে, তখন দুইটা, এখানে দুইটা অবজেক্ট না, এটাও করতে পারেন, এখানে যে এরকম করে দুইটা করতে পারেন, এখানে সার্কেল আছে আবার হ্যাশ আছে না। এরপরে সাধারণত আমরা কি করি, এই পাশে 6টা হইলে এই পাশে 6টা, তাই না? এরপর আমরা মিরর করব। মিরর কমান্ডের শর্টকাট কি, এম আই লিখে এন্টার করলাম, এই যে 6টাকে সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। কোন পয়েন্টের সাপেক্ষে মিরর করব? এই যে মিড পয়েন্টের সাপেক্ষে। এই মিড পয়েন্ট একটা ক্লিক করলাম, আমার অটো মোড অন আছে, অটো মোড অন এসে আমি হরিজন্টালি মিরর করতে হবে, তাই না? আরেকটা ক্লিক করলাম। ইরেজ সোর্স অবজেক্ট, সোর্স অবজেক্ট ইরেজ করব, নো, নোতে আছে, আমি নোতে ক্লিক করলাম অথবা এন্টার দিতে পারি। তাহলে আমার এই পাশেও কি মিরর করে বসাই দিতে পারে। হ্যাঁ, মিড পয়েন্ট অন করবেন। অবজেক্ট স্ন্যাপ, কোন পয়েন্টকে না পাওয়া মানে হচ্ছে কোথায় যেতে হবে, অবজেক্ট স্ন্যাপে যেতে হবে। অবজেক্ট স্ন্যাপের ওখানে আপনার এটা অন আছে কিনা দেখতে হবে। আরেকটা কমান্ড ইউজ করে বাকি এই জিনিসগুলা দিতে পারে, আমরা এটাতে যাব না, মানে এটা ডিভাইড করে আর কি এই জায়গাতে। এটাকে আমি কি করি, এখানে সহজ করার জন্য আপনি করবেন কি, এদিকে খেয়াল করেন, আমার এখানে কয়টা দিতে হবে, আর দুইটা। তো আমি এখানে আর দুইটা না দিয়ে আমি এখানে একটা ট্রিক্স ইউজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে প্রথমে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? ডিলিট করে এখন এদিকে কি করে দিব, অ্যারে করে দিব, তাই না? কপি সিও এন্টার, সিও এন্টার, এইটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, নিচের কোয়াড্রেন্ট পয়েন্টটা দিব, কোয়াড্রেন্ট পয়েন্ট দিলাম, কয়টা লাগবে, 4টা, 4টার জন্য অ্যারে 4 এন্টার ফিট, এখানে এসে ফিট করে দিলাম। আমি আগেরটা ডিলিট করছি কেন, যাতে দুইটা অবজেক্ট ওভারল্যাপ না হয় আর কি, জাস্ট বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এটা ডিলিট না করলেও হইতো। এটা এই পদ্ধতিটা ইউজ করে, যেটা আমি একটা কমান্ড দিয়ে দুইটাই করতে পারতেছি, এখানে আমরা চাইলে আরেকটা কমান্ড ইউজ করতে পারতাম, ডিভাইড কমান্ড। ডিভাইড কমান্ডটা আমরা পরে বিমের ক্ষেত্রে ইউজ করব, এখানে ইউজ করাটা এত বেশি ওয়াইজ না আর কি, ঠিক আছে? এরপরে এই পাশের দুইটাকে কি করবেন, মিরর করে দিবেন। আবার এমআই এন্টার, শুধুমাত্র এই দুইটাকে, হ্যাঁ এই দুইটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এবার এই মিড পয়েন্টের সাপেক্ষে উপরের দিকে ইরেজ সোর্স অফ নো, ঠিক আছে? জাস্ট মাঝখানের দুইটাকে মিরর করছি, বাকি উপরের নিচের গুলো তো আছে, সেজন্য মাঝখানের দুইটাকে আমি মিরর করলাম। এটা কি করলাম, দেখেন এইটা হচ্ছে এরকম করে রিং, জাস্ট একটা রিং, তাই না? টাইট কলাম, এই যে দেখেন, এই যে এখানে সে হুক দিছে, দেখছেন? হুক দেওয়া মানে কি, ওটা এখানে শেষ হয়েছে, এগুলো হচ্ছে হুক। তাহলে এটা কি কলাম, টাইট কলাম। এটা কিন্তু স্পাইরাল না, সার্কুলার শেপের হইলেও কি কলাম, টাইট কলাম, ঠিক আছে? হয়েছে কিনা এতটুকু হইলে আমরা আঁকছি, কিন্তু এখানে আমার আর কি বাকি আছে, টাই বার কয়টা হয় সাধারণত, এটা একটা ব্যাপার আছে। তাই এখানে যেমন খেয়াল করলে দেখবেন, এই যে উপরের কলামটাতে এখানে কয়টা টাই বার ইউজ হয়েছে, একটা, ওকে? এখানে 3টা ইউজ করছে, তাই না? তো এই জিনিসগুলো নির্ভর করে হচ্ছে, আমরা যদি খেয়াল করেন এখানে দেখেন সাইজ যখন বাড়তেছে, রডের পরিমাণ যখন বাড়তেছে, এখানে যেমন কয়টা টাই বার ইউজ হয়েছে, এখানে 2টা। এখানে যদি আপনি খেয়াল করেন দেখবেন, এই যে একটা হচ্ছে এইভাবে বাইরে আউটার টু আউটার, আরেকটা হচ্ছে কি এরকম করে, এটাকে বলে যারা মিস্ত্রিরা বলা হচ্ছে রুইতন বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা বলবো, আমরা ইঞ্জিনিয়াররা বলা হচ্ছে কি ডায়মন্ড টাইবার, ডায়মন্ডের মতো আর কি, ঠিক আছে? ডায়মন্ড টাইবার। এখন টাইবারটা কিরকম হবে সেটা ইউজ বা কয়টা ইউজ হবে সেটার ব্যাপারেও কি আছে, বিএনবিসি এর কিছু ব্যাখ্যা আছে। যেমন এখানে কয়টা ইউজ করছে, 3টা, এগুলো আলাদা আলাদা করে দেখাচ্ছে। এই যে এখানে কোনটা, এই কলামটাতে আউটার থেকে আউটার একটা আছে, এখান থেকে এখানে আছে, এখান থেকে এখানে আছে, ঠিক আছে? তাহলে এটার ব্যাপারে ব্যাখ্যা আছে, আপনারা যখন ডিজাইন 2 পড়বেন তখন পড়বেন যে আমরা যখন কলামে টাইবার দিব, যেমন এখানে কেন একটা দিলাম,
কেন এখানে 3টা দিলাম, কেন এখানে আরো বেশি দিচ্ছি বা কম দিচ্ছি, ঠিক আছে? সেটার ব্যাখ্যাটা হচ্ছে কি, আমি একটু বের কি হয়েছে, অনেক ধরনের টাইবার ইউজ করা হচ্ছে, তাই না? এই যে টাইবারটা যেমন সিঙ্গেল টাই, জাস্ট কি চারপাশে চারটা রড আছে, চারটার জন্য একটা হইলে হয়। এখানে রড আছে কয়টা? 6টা। এটা এখানে 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 দুই ভাবে দেয়, দেখেন এটা আর এটার মধ্যে যদি খেয়াল করেন, দুইটাই কিন্তু এটাতে দেওয়া হয়েছে এখান থেকে হয়তো এই পর্যন্ত একটা টাই, এরপর এখান থেকে এখানে একটা টাই, ঠিক আছে? দুইটা এভাবে, কিন্তু সেম সেম পরিমাণ 6টা রডের ক্ষেত্রে আরেকটা ইউজ করে, সেটা হচ্ছে পুরা চারটা চারপাশ দিয়ে একটা, আরেকটা হচ্ছে এখান থেকে সোজা এসে এখানে একটা, এটাকে বলে ক্রস টাই, ঠিক আছে? কেস এটা সিঙ্গেল, শুধুমাত্র কোথায়, এই রড থেকে এই রড পর্যন্ত আসছে। কোনটা থেকে? এখানে আলাদা করে ছবিটা দেয় নাই, এই যে এখানে শুধুমাত্র এই দুইটা রডকে কানেক্ট করছে, এখান থেকে এসে সোজা এভাবে এসে এখানে এসে এভাবে এল শেপের থাকে। যদি এখানে অনেক সময় দেখাবে যে হুক এইভাবে হুক দেখায়, কিন্তু এটা এভাবে দুই দিকে হুক দিয়ে টাইটা ঢুকানো কিনা পসিবল হয় না ফিল্ডে। কেন? কারণ সাইজ সবসময় কি হবে না, একই থাকে না আর কি। সে কারণে এইটাকে বলে ক্রস টাইটা, অনেক এক পাশে এরকম হুক থাকবে, আর এক পাশে এসে কি থাকবে, এরকম স্ট্রেট থাকে ক্রস টাই। তাহলে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, যে ইঞ্জিনিয়ার যেটা প্রেফার করে। সাধারণত অনেক ইঞ্জিনিয়ার প্রেফার করে কি একটা টাই হবে সবগুলা রডকে যাতে কি হয়, একটা রিং দিয়ে কভার করে থাকে, ঠিক আছে? যেটা আমরা ওখানে দেখাইছিলাম যে কি একটা হচ্ছে চারপাশ দিয়ে আসছে, একটা হচ্ছে কি ডায়মন্ড টাই আছে, তাই না? যেমন এটাতে কি করছে, সেম রড এখানে 3টা, এদিকেও 3টা, এখানেও 3টা, এখানেও 3, এদিকেও 3টা। তাহলে এখানে ডায়মন্ড টাই না দিয়ে কি দিছে, দুই পাশে দুইটা ক্রস টাই দিছে, ঠিক আছে? দুই পাশে দুইটা কি ক্রস টাই বা লিংক বলতেছে আর কি। এখান থেকে এই জায়গায় একটা, এখান থেকে এই জায়গায় একটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এরকম ক্রস টাই না দিয়ে এরকম দেওয়াটা প্রেফার করা, ঠিক আছে? এটা যদিও মিস্ত্রিরা বানাইতে এবং ইয়া করতে কি কষ্ট, তারপরেও কি এটা ইউজ করে। যেমন আমার এই ড্রয়িং এ কি আমরা দেখতে পাচ্ছি, তাই না? কোথায়, এটাতে এই যে ক্রস টাই, তাই না? এই যে এখান থেকে এদিক থেকে আসছে, ওকে? তো এই জিনিসগুলা এখন যে কয়টা হচ্ছে, কেন হচ্ছে, এটা নির্ভর করতেছে কিসের উপর? আমরা যদি আরেকটু ডিটেলসে যাই, এখানে কি রডের সংখ্যা তো আছে, আচ্ছা এখানে সেটা হচ্ছে বিএনবিসি বা এসসিআই বলে যে আপনি কখনো একটা কলামের রডের, এই যে কলামের রড আছে, এই কলামের রড গেল, এখানে আমরা টাই দিচ্ছি। তাহলে টাই যদি আমি এভাবে নিয়ে যাই, এখানে কোনো টাই না পড়ে, এটাতে কোনো টাই পড়ছে, সোজা যেমন এখানে গেছে, এই সোজা চলে গেছে, তাই না? এটাতে এই সোজা এদিক দিয়ে চলে আসছে, আর এটাতে দেখেন এদিকে আরেকটা টাই আসছে, তাই না? তাহলে এখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এখানে এটার অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, তাই না? এটার ক্ষেত্রে বিএনবিসি বা এসসিআই এর কথা হচ্ছে এখানে কখনো লংগিটিউডাল রডের যে টাই থাকবে তাদের মাঝখানের অ্যাঙ্গেল 135 ডিগ্রি বেশি হতে পারবে না। আপনার বইয়ে পড়বেন এগুলো পরবর্তীতে, কত ডিগ্রি বেশি হতে পারবে না, 135 ডিগ্রি বেশি হতে পারবে না। কিন্তু এখানে একটাতে কত দেখা যাচ্ছে, 180 ডিগ্রি। তাহলে এই যে 135 ডিগ্রি বেশি হতে পারবে না, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে? যেমন এখানে এটাতেও 180 ডিগ্রি, এটাতেও 180 ডিগ্রি, এটাতেও কত, 180 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি এটাকে 180 ডিগ্রি দিতে না চাইতাম, তখন কি করতাম, এখানে এখান থেকে এখান থেকে এখান থেকে একটা টাই দিতাম, তাই না? তাহলে এখানে কত ডিগ্রি হয়ে গেছে, এখন 90, এখানেও 90, কিন্তু এটাতে কি হয়েছে, এখন 180 এসেছে। তাহলে এখানে আমরা একটা কি দিয়ে দিতে পারি, ক্রস টাই দিয়ে দিতে পারি, তাই না? এটা হচ্ছে ক্রাইটেরিয়া। সেই ক্রাইটেরিয়া কয়টা থাকার কথা, এখানে মিনিমাম 3টা, তাই না? কিন্তু এখানে একটা ইউজ করছে কেন? তো পরের ধাপে এসসিআই বা বিএনবিসি বলতেছে কি, হ্যাঁ আমি 135 ডিগ্রির ব্যাপারটাকে ইগনোর করতে পারবো। কখন ইগনোর করতে পারবো? যদি তাদের মাঝখানে ফাঁকা জায়গার পরিমাণ 6 ইঞ্চির কম হয়, 6 ইঞ্চির সমান অথবা কম হয়, তাহলে কি করতে পারি আমরা, ওটাকে ওই যে 135 এর এই জিনিসটাকে কি করতে পারবো, ইগনোর করতে পারবো, ঠিক আছে? এক্ষেত্রে দেখবেন এখানে এটা কত ইঞ্চি টোটাল, 15 ইঞ্চি। তাহলে দুই পাশে কাভারিং বাদ দিলে 3 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি কাভারিং কত চলে যায়, 3 ইঞ্চি চলে যাচ্ছে। তাহলে 3 ইঞ্চি চলে গেল। এরপরে আমরা যদি টাইটাও, এখানে কয়টা ভাগ আছে, 3টা ভাগ, তাহলে 15 থেকে 3 ইঞ্চি চলে গেলে 12 কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয়, 4 ইঞ্চি। তাহলে এখান থেকে আবার রড গুলো থাকবে না ভিতরে, হ্যাঁ? তাহলে এখান থেকে একটা থেকে আরেকটা রডের দূরত্ব কি হয়, 6 ইঞ্চির থেকে কম হয়। ইভেন এটা এখান থেকে এখানেও 6 ইঞ্চি হয়তো কম আছে, ঠিক আছে? তো এই কারণে কি করা হয়েছে, যদি
ক্রাইটেরিয়া হয় যে মাঝখানে একটা থেকে একটা দূরত্ব কত 6 ইঞ্চি কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। রডটা এভাবে আছে, আপনি দিচ্ছেন কলাম, একটা রড, এখানে একটা রড, এখানে তিনটা রড সাপোজ, ওকে। এই রড এখান থেকে এই দূরত্বটা আমার 6 ইঞ্চি কি আছে, বেশি আছে। তখন আপনাকে এখানে কি দিতে হবে, এক্সট্রা একটা টাই আনতে হবে। কিন্তু আমার যেমন এখানে এই ক্ষেত্রে দেন একটাকে আমি ইগনোর করতে পারছি, কেন পারছি, কারণ এখান থেকে এটার দূরত্ব কত না, 6 ইঞ্চি থেকে কম। এখন আমি এটাকে তো ইগনোর করে দিছি, এরপরে এখান থেকে এটার দূরত্ব কত সেটা দেখতে হবে, ঠিক আছে, কারণ ওটা তো মাঝখানটা তো আমি ইগনোর করছি। তাহলে এটা থেকে যদি 6 ইঞ্চি কম হয় তাহলে ওটাকে আমি কি করতে পারবো, ইগনোর করতে পারবো। এখানে হয়তো কি বেশি আছে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে 2 নাম্বার ক্রাইটেরিয়া। এই ক্ষেত্রে এই কারণে কি হচ্ছে, এখানে একটাকে ইগনোর করা হয়েছে, ঠিক আছে। যদি আপনি দেখেন যে না রড কি আছে, রড আছে, এখান থেকে একটা দূরত্ব কি আছে, বেশি আছে, কত বেশি আছে, 6 ইঞ্চির বেশি আছে, তাহলে এখানে আপনাকে কি করতে হবে, অবশ্যই আরেকটা টাই আনতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন নাকি? এই ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে কি হয়, টাইয়ের সংখ্যাটা নির্ধারণ করা হয়। এরপর আরেকটা আছে অপশন, সেটা হচ্ছে ডিজাইন করে বের করে যে কয়টা টাই লাগবে। এখন যেটা বলছে এটা কি বেসিক কিছু রুলস এর কথা বলছে বিএনবিসি বা এসিআই, যে অবশ্যই টাইয়ের লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্টের মধ্যে টাইটা কত ডিগ্রি বেশি হতে পারবে না, 135 ডিগ্রি বেশি হতে পারবে না, এটা একটা ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত বলছে হ্যাঁ 135 ডিগ্রি বেশি দিতে পারবা যদি কি হয়, একটা রড আরেকটা রডের কত ইঞ্চির মধ্যে থাকে, 6 ইঞ্চির মধ্যে থাকে। এটা সেকেন্ড ক্রাইটেরিয়া। এই দুইটা ক্রাইটেরিয়া নির্ভর করে আপনি একটা বের করছেন যে আপনার লাগতেছে 4টা রড, 4টা টাই লাগতেছে। আবার ডিজাইনের সূত্র পাবেন, ডিজাইন করে ডিজাইনের ওখানে ইকুয়েশন আছে, সূত্র দিয়ে বের করছে 5টা লাগতেছে, তখন কয়টা দিতে হবে, তখন 5টা ইউজ করতে হবে, ঠিক আছে। কারণ যাতে দুই ক্রাইটেরিয়া কি করে ফুলফিল হয় আর কি। আপনারা ডিজাইন যখন এখন তো করতেছেন স্টিরাপেট করবেন, সামনে স্টিরাপ আছে আর কি। যখন বিমে রিং গুলাকে আমরা কি নাম বলবো, স্টিরাপ বলবো। এখানে হচ্ছে টাই, ওখানে হচ্ছে কি স্টিরাপ, ঠিক আছে। আচ্ছা এখন নাম এটা তো বুঝতে পারছেন নাকি কয়টা হবে, কিভাবে হবে সেটা। তাহলে এই জিনিসটা যদি আমি ড্র করতে চাই, কিভাবে ড্র করব সেটা আমি একটু দেখাই তাড়াতাড়ি। খুব সিম্পল, আমরা রেক্টেঙ্গেল এখান থেকে আমার টার্গেট হচ্ছে কি করা, এখান থেকে এখানে একটা ড্র করা, এখান থেকে এখানে একটা ড্র করা, তাই তো। আমি এটা হ্যাঁ হ্যাঁ কিসে হুক কিসে, আচ্ছা হুক কি জিনিস আমরা এখানে দেখি। এই যে এক্সট্রা যে অংশটা আছে এটাকে হুক বলতেছে, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে এই যে হুক, এইগুলাকে হুক বলতেছে। কেন, আমরা যদি এটাকে এখানে এই যে যেখানে শেষ হচ্ছে রডটা, এখানে এসে যে ব্যান্ড করতেছে, ঠিক আছে। তো হুক বিভিন্ন ধরনের হুক করছেন আপনারা, 90 ডিগ্রি হুক করছেন না। 90 ডিগ্রি মানে কি, এই সোজা এসে সোজা যাইতো আর কি। যেমন এটা যদি এখান থেকে এসে সোজা নিয়ে আসতাম, আচ্ছা এটা আবার ইয়েতে চলে যায়, যে হুক বিভিন্ন ধরনের হুক আছে, তাই না। যে এল শেপের, এটা হচ্ছে আগে হচ্ছে কি, আগে যখন প্লেন বাদ ছিল তখন হুকটা এরকম ছিল। এখন আমরা কি করি, মানে এখন কিন্তু ছাদের ক্ষেত্রে হুক ব্যবহার করা হয় না। একটা সূত্র মানে একটা প্রশ্ন পড়বেন যে কেন ছাদের ক্ষেত্রে এখন হুক ব্যবহার করা, আগে ছিল প্লেন বার, এখন হচ্ছে কি বার, ডিফর্ম বার, খাস কাটা থাকে। খাস কাটা থাকলে তার কি হয়, গ্রিপটা বেশি আসে, তাই না, বন্ডিংটা বেশি হয়। আগে প্লেন বার ছিল, বন্ডিং প্লেন বারের সাথে কংক্রিটের বন্ডিংটা কম হইতো, সেজন্য এদিকে কি দিত, হুক দিত, যাতে কি এখন দেখবেন কি এগুলা বাইরে এসে কি দেয় না, হুক দেয় না। কেন হুক দেয় না, কারণ এখন কি হয়ে গেছে, ডিফর্ম বার হয়ে গেছে, সেজন্য হুক দেয় না। কিন্তু এক্ষেত্রে আমাদের হুক দিতে হবে। এখন এক্ষেত্রে আমরা এইটা 90 ডিগ্রি হুক, এটাও স্ট্যান্ডার্ড হুক, হুকের সংখ্যার মধ্যে স্ট্যান্ডার্ড হুক 90 ডিগ্রি হুক। তো আমরা এখন দেখবেন আমাদের দেশের ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররা বলে যে হুকটা কত ডিগ্রি হইতে পারবে না, 90 ডিগ্রি না দিয়ে কত ডিগ্রি বলে, 135 ডিগ্রি। কেন 135, এগুলোকে বলে সিসমিক হুক। যদি এটা এভাবে হুকটা যদি আপনি 135 ডিগ্রি দিয়ে দেন, তাহলে এটা কি হবে, আরো বেশি কি রেজিস্ট করতে পারবে। সে আগে এরকম ছিল, তাহলে সে কি এদিকে এদিক নড়াচড়া করতে পারতো, ঠিক আছে। হুকটা এভাবে আছে। এখন আমি আমার ইয়ারটা যদি হুকটা কি হবে, যে খোলার সময়, এখন যদি আমি এটাকে এভাবে দিয়ে দিই, তাহলে কি নড়াচড়া একটু, এগুলোকে সিসমিক হুক বলে। 135 ডিগ্রি কেন, আগে সাপোজ আমি যদি এখান থেকে এসে বলি রডটা এখান থেকে এসে আগে এদিকে আসতো, তাহলে কত ডিগ্রি,
90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে, কারণ সে এদিক থেকে এদিকে চলে যাওয়ার কথা, তাই না? তাহলে এখান থেকে কত ডিগ্রি ব্যান্ড করছে তাকে? 90 ডিগ্রি। এখনকার রড হচ্ছে এদিক থেকে এদিকে ব্যান্ড করতে হবে, আরো কত ডিগ্রি বেশি করতে হবে? 45 ডিগ্রি আরো বেশি। তাহলে এখান থেকে সে যেদিকে যাচ্ছিল সেখান থেকে কত ডিগ্রি ঘোরাচ্ছে আমি? 135 ডিগ্রি হুক। এই জন্য 135 ডিগ্রি হুক বলে, ঠিক আছে? তো এইগুলোকে এখন সিসমিক হুক বলে। আমাদের দেশে আমরা এখন সব ইঞ্জিনিয়ারিং, যেটা আমাদের দেশ ভূমিকম্পন প্রবণ এলাকা, সেজন্য কি হুকগুলাকে সবসময় কি কলাম এবং বিমের হুকগুলা কত ডিগ্রি হুক দিতে বলে? 135 ডিগ্রি। ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে এসিআই বলে, সেটা হচ্ছে সিসমিক হুক যদি হয়, এটার মিনিমাম যে হুকের লেন্থ, এই লেন্থ এটা মিনিমাম 75 মিলিমিটার অথবা 3 ইঞ্চি হইতে হবে। কত ইঞ্চি? 3 ইঞ্চ। ওকে। আমাদের দেশে 3 ইঞ্চ একটু বেশি লম্বা হয়ে যায়, অনেকে 2 ইঞ্চ 2.5 ইঞ্চি এতটুকু করে আর কি। কিন্তু এসিআই কি বলছে, যদি ভূমিকম্প রেজিস্ট্যান্স বিল্ডিং হয় তাহলে হুকের লেন্থ কত হইতে হবে মিনিমাম? ওকে, বুঝতে পারছেন নাকি? আচ্ছা, হুক। আচ্ছা, এখন আমরা এই যে এগুলাকে কিভাবে ড্র করতেছি আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। তাহলে এই যে আমি কি করব, রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নিয়ে এই যে এটা সেন্টার থেকে, যেখানে আমি দিচ্ছি এটা সেন্টার থেকে এটা সেন্টার একটা ড্র করলাম। ওকে। এরপরে আবার রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকলাম। আমি একবার রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকছি, পরের বার যদি একই কমান্ডে ঢুকতে যাই কি করব? স্পেস বার বা এন্টার চাপবো, তাই না? আর কমান্ডে যেতে হবে না, মানে আর দিব না। এখান থেকে এই জায়গায় একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। ওকে। এই সেন্টার থেকে সেন্টার করছি, কিন্তু আমার যাইতে হবে কোথায়? বাইরে। তাহলে বাইরে যেতে হলে কি করব? ও এন্টার। অফসেট কতটুকু অফসেট করব? 0.5। কেন? যে সেন্টার থেকে এটা দূরত্ব 0.5। তাহলে 0.5 এন্টার। এটাকে বাইরের দিকে, এটাকেও বাইরের দিকে। ওকে। এরপর এটা আর এটা আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে? এটা একটু সহজ করার জন্য আমি ইয়ে করছি আর কি। ওকে। এভাবে আমরা করতে পারি। এটা একটা পদ্ধতি গেল। আচ্ছা, এগুলো তো সহজ, কিন্তু আপনাকে যদি ডায়মন্ড টাই আঁকতে হয়, কিভাবে আঁকবেন? ডায়মন্ড টাই কোনটা? আমরা এখানে দেখছিলাম, তাই না? কোনটাতে? ওখানেই ছিল, এই যে উপরেরটা। যে এটা এটা কিভাবে আঁকবো? এটা হচ্ছে, এটা এখানে তো আমারটা কি আছে, একটু বড় আছে, তারপর আমি এখানে দেখাচ্ছি। এটা আঁকার জন্য প্রসেসটা আমরা যদি একটু ছোট করে আমি কয়েকটা একটা একে ফেলি, এটা আর একটু বুঝতে সুবিধা হবে। আমার এখানে যদি তিনটা এদিকে তিনটা যদি থাকে, তাই না? তাহলে কপি করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিলাম, অ্যারে দিলাম, 3 দিলাম। আমরা এটা আপনারা বাসায় প্র্যাকটিস করলে পারবেন। 3 লিখে এরপর এফ লিখে এন্টার করলাম, এখানে ফিট করলাম। এরপরে আবার কপি কমান্ডে ঢুকলাম, এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, বেস পয়েন্ট দিলাম, এর জন্য এন্টার করলাম, নাম্বার অফ আইটেম 3 দিলাম। এরপরে ফিটের জন্য এফ এন্টার করলাম, এখানে এসে দিলাম। ওকে। এরপর এমআই এন্টার করে মিরর করে এদেরকে সিলেক্ট করে এন্টার দিলাম, এটাকে সিলেক্ট করে এদিকে দিলাম, নো নো। এরপর এটা আমি মিড পয়েন্টে বসাই দিতে পারি, যেটা একটাই। কপি করে এইটার কোয়াড্রেন্ট পয়েন্টটা ধরে এটার মিড পয়েন্টে বসাই দিতে পারি। ওকে। আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে এই কিভাবে আমরা এটা ড্র করব, ঠিক আছে? কিভাবে করবেন? এটাও সেম সিম্পল। আপনি কি করবেন? এখানে পলিলাইন নেবেন, ঠিক আছে? কি নিব? পলিলাইন। পলিলাইন নিয়ে এটা সেন্টার থেকে এটা সেন্টারে, এটা সেন্টারে, এটা সেন্টারে, এরপরে এটা সেন্টারে ড্র করবেন। ওকে। পলিলাইন কেন নিছি? লাইন না নিয়ে পলিলাইন কেন নিছি? একসাথে, পলিলাইনটা একসাথে। তাহলে অফসেট করলে যাতে কি, এখানে আমার অফসেট করতে হবে, কতটুকু অফসেট করব? 0.5, তাই না? হ্যাঁ, লাইনকে পলিলাইন এখানে, এটা হচ্ছে পলিলাইনকে লাইনে কনভার্ট করার জন্য। অফসেটের এক্সপ্লোর হচ্ছে এই যে পলিলাইন আছে, একত্রে আছে, এটা হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোর করে দিলে কি হবে? ভেঙে যাবে, লাইনে কনভার্ট হবে। করতে পারবো, এটা পলিলাইন এডিটর একটা অপশন আছে, ঠিক আছে? লাইনকে আমরা পলিলাইনে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? আমি এটা পলিলাইন এডিট কমান্ড আছে, আমরা ওইদিকে না যাই আজকে, ঠিক আছে? হুক দেখানো বাকি আছে, তাই না? আচ্ছা, হুক কিভাবে দিব এটা একটু দেখি। দেখেন, আমরা এখান থেকে আমরা দিব না, আমি একটা হুক ড্র করব। সেটা কিভাবে? আমি একটা সার্কেল ড্র করে নিই। সার্কেল সেন্টার পয়েন্ট বাইরে ড্র করতেছি, আমি সার্কেলের সেন্টার পয়েন্ট দিলাম, এটা রেডিয়াস হবে 0.5, ওই যে ওটা সমান করে, তাই না? এটা সমান করে আমি একটা সার্কেল ড্র করছি। ওকে। এরপর লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে এইদিকে আমার কয় ইঞ্চি বলছিলাম? এটা
3 ইঞ্চ, তাই না? মানে ওই যে হুকের লেন্থ কত হইতে হয়, 3 ইঞ্চি। আমি এখানে 2.5 দিচ্ছি, 3 ইঞ্চি হলে একটু লম্বা দেখা যাবে আর কি, যেহেতু ছোট ড্রয়িং। এখান থেকে এদিকেও 2.5 দিয়ে এন্টার করলাম। ওকে, এরপরে 3 আর এন্টার করে এটাকে ট্রিম করে দিলাম। ঠিক আছে, এদেরকে আমি সিলেক্ট করে জয়েন করে দিতে পারি। যে কি করছে, জয়েন কমান্ডের শর্টকাট কি, যেখানে জয়েন কমান্ড আছে, তাই না? যেহেতু আগে এটা একটা সার্কেল, এটা দুইটা, এটা একটা লাইন, এটা একটা লাইন। ঠিক আছে, তাহলে এদেরকে আমি কি সিলেক্ট করে যে লিখে এন্টার করে দিলাম, তাহলে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এটা একটা পদ্ধতি কিসের, ওই যে পলিলাইনে কনভার্ট করার, জয়েন করে দেওয়া। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। যেমন আমি এটা যদি আমি প্রপার্টিজ দেখি, প্রপার্টিসে কি দেখাবে, লাইন দেখাবে, এই যে পলিলাইন দেখাচ্ছে, তাই না? ছিল কি সার্কেল এবং লাইন, কিন্তু এখন হয়ে গেছে কি জয়েন করে দিলে কি হয়ে গেছে পলিলাইন। পলিলাইন এডিট নামের একটা কমান্ড আছে। ঠিক আছে, ওকে, এখন এগুলা এটা তো এভাবে বসাতে হবে না, বসাবো কিভাবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, হ্যাঁ, ওখানে হচ্ছে 135 হচ্ছে, এখান থেকে সে এই জিনিসটা, কিন্তু তাদের এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা এটাকে কি করব, রোটেট করে নিব। রোটেট কমান্ডের শর্টকাট কি, আর ও লিখে এন্টার করবেন, অথবা এই যে রোটেট কমান্ড আছে, তাই না? এখানে কোথায় মডিফাই, যে রোটেট। ঠিক আছে, রোটেট কমান্ড, এটা অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আমি একটা ক্লিকে সিলেক্ট করতে পারতেছি, কেন, জয়েন করছি দেখে, তাই না? জয়েন করে নিছি এই কারণে, এন্টার দিলাম। বেস পয়েন্ট কোনটা দিব, এটা সেন্টার পয়েন্টের সাপেক্ষে বেস পয়েন্ট দিয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেল, আমি 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 কত ডিগ্রি অ্যাঙ্গেল বলছি, 45। ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিলাম। এরপর এটাকে সিলেক্ট করে সিও কপি করে এটা সেন্টার পয়েন্টটা ধরে এটার সেন্টার পয়েন্টে এনে বসাই দিব। ঠিক আছে, এরপরে আমরা আমরা একটা হুক এদিক থেকে দিলে, একটা হুক ওই দিক থেকে অল্টারনেট করে দেওয়াটা প্রেফার করে আর কি। ঠিক আছে, আমরা ওটাতে অল্টারনেট করে দিব। আচ্ছা, এখানে একটা হুক হবে না, আমরা এটা এই পাশে দিব। ঠিক আছে, এই পাশে দিলে কি করবো, আরেকটা বানাই নিব আর কি, তাই না? এটাকে কি করবো, এমআই এন্টার, মিরর করে নিতে পারতাম, অথবা রোটেটও করতে পারতাম, যেটা পারেন আপনি। আমি একটা মিরর করে নিলাম। ইয়েস, এখানে কপি করে এটা সেন্টার পয়েন্টটা নিয়ে আমি এখানে একটা বসাইলাম, এটা সেন্টার পয়েন্ট, তাই না? অটো মোড অফ করে এটা সেন্টার পয়েন্টে বসালাম। ঠিক আছে, হুকটা বানানো, এর কিভাবে বানাইছে, একটা সার্কেল ড্র করছি 0.5 রেডিয়াসে, দুইটা লাইন দিয়ে মাঝখানেটা ট্রিম করে জয়েন করে দিয়েছি। যে সার্কেল আঁকছিলাম, সার্কেল সেন্টার পয়েন্টে ক্লিক করে 0.5 রেডিয়াসে একটা সার্কেল আছে। ওকে, এরপর লাইন কমান্ড নিয়েছিলাম, লাইন কমান্ডে যে কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে লাইনটা আছে, অটো মোড অন করে 2.5 দিয়েছিলাম। এরপর এন্টার দিলাম, আবার কমান্ডে ঢুকছি, এই পয়েন্ট থেকে আবার 2.5 এন্টার। ওকে, এসকেপ দিলাম। এরপর টিআর এন্টার, ট্রিম কমান্ডে ঢুকলাম, এই যে এখানে আসলে এটা ট্রিম হয়ে যাবে। সেন্টার পয়েন্ট অন করেন নাই, অবজেক্ট স্ন্যাপের এখানে সেন্টার পয়েন্ট অন আছে কিনা দেখেন, এগুলো সব অন রাখেন, এই শুধুমাত্র নিয়ে আসেন। তাহলে আপনি রোটেট করার জন্য সেন্টার পয়েন্ট পাবেন কোথায়, আপনি যদি লাইনে আসেন সেন্টার পয়েন্ট পাবেন, কিসের সেন্টার পয়েন্ট পাবেন, এই যে সার্কেলের উপর আসতে হবে। সার্কেলের উপর আসলে দেখবেন এই যে সেন্টার, এই যে একটা মার্ক আসবে, যে সার্কেলের উপর আসতে হবে, লাইন, সার্কেলের লাইনটার উপর আসতে হবে, তারপরে যে মার্কটা আসবে, তারপরে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর অটো মোড অফ করে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নেবেন। আচ্ছা, আমি এখানে 45 লিখে এন্টার করার পর এটা এদিকে কেন ঘুরছে বলেন তো, আগে ছিল এভাবে, এদিকে ঘুরছে কেন, সে এদিকে কেন ঘুরে নাই? হ্যাঁ, কারণ অটোক্যাড হচ্ছে অ্যাঙ্গেল কাউন্ট করে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট, তাই না? সেজন্য সে এখানে ছিল, এখান থেকে 45 ডিগ্রি দিয়ে ঘুরে দিচ্ছে। হ্যাঁ, রোটেট কমান্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে অনেক সময় আমরা কি করি, রডগুলো তো আর এভাবে স্কোয়ার থাকে, রডগুলো কি হয়, একটু বাঁকা হয় না? হ্যাঁ, মানে আমরা যদি ড্রয়িং দেখি এভাবে, এখানে তো আর কি নাই, রডগুলো স্ট্রেট নেই, এখানে এসে ব্যান্ড হচ্ছে না, তাহলে এটাকে আমরা ফিলেট করে দিতে পারি একটু, মানে দেখতে সুবিধা, সৌন্দর্যের জন্য। এত বেশি ইফেক্টিভ না এটা যদিও, কেন, কারণ এটা এত ছোট যে বোঝা যায় না আর কি, তারপর আমরা এখানে একটু ফিলেট করতে পারি। ট্রিম কেন করব, ট্রিম করলে তো রডটা থাকবে না। ঠিক আছে, ট্রিম করে দিতে পারে, সেটাও হতে পারে যে আমি এই জায়গায় ট্রিম করলাম, কিন্তু এখানে কি করব, এখানে তার ট্রিম, এখানেও ট্রিম করে দিতে পারে। ট্রিম করলে অসুবিধা কি, তারা আবার আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা না, এটা ট্রিম করব না, অন্য কাজ আছে, এখনো কাজ শেষ হয়নি আর কি আমার। তাহলে এখানে সিলেক্ট করে দিতে পারি, এফ এন্টার,
আর ফিলেটের জন্য রেডিয়াস দিব, রেডিয়াস রেডিয়াস কত দিব, আমরা এখানে রেডিয়াস দিব হচ্ছে এই যে এটা তো 0.5, মানে এখানে একটু কম দিব যাতে এটা বাইরে দেখা যায়, ঠিক আছে, 0.4 দিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে এখানে মাল্টিপল দিব, মাল্টিপল কেন, একাধিক ফিলেট করতে হবে, মাল্টিপলে ক্লিক করলাম, এই ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট। আচ্ছা এটা একটা পদ্ধতি, ঠিক আছে। আরেকটা পদ্ধতি আছে, আমরা ফিলেটের জন্য এগুলো তো হচ্ছে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলটা কি পলিলাইন, তাই না? তাহলে এফ এন্টার, রেডিয়াস দিলাম, রেডিয়াসে ক্লিক করলাম 0.4 এন্টার, পলিলাইন নিতে পারি, ঠিক আছে, পলিলাইন। এটাতে এই যে এটা সিলেক্ট করলাম, পুরা চারপাশে কি ফিলেট হয়ে গেছে। ঠিক সেম কাজ করবো আবার, স্পেস বার চেপে এটাতে ঢুকলাম, পলিলাইন নিলাম, এটাতে ক্লিক করলাম, তাহলে চারটা পাশে একসাথে, একটু এই যে বাইরে রাখতেছি যাতে কি এটার বাইরে থাকে, ঠিক আছে। ফিলেট কমান্ড, ফিলেট কমান্ডের শর্টকাট কি এফ, তাহলে এফ লিখে এন্টার করতে বলছি, এরপর রেডিয়াসে ক্লিক করতে হবে অথবা আর লিখে এন্টার করবেন, রেডিয়াস দিবেন 0.4, ওখানে 0.5 দিচ্ছি, এখানে 0.4 দিচ্ছি কেন, যাতে একটু বাইরে থাকে, 0.4 দিলাম। এরপর পলিলাইন সিলেক্ট করবেন, এরপর এই যে যে ইয়েটা আছে আমরা রেক্টেঙ্গেলটা, রেক্টেঙ্গেল হইলে পলিলাইনটা কাজ করবে, আর যদি রেক্টেঙ্গেল না হতো তাহলে কি একটা একটা করে করতে হতো আর কি, ঠিক আছে। এভাবে একটু কি এটা এটা ড্রয়িং এ তো বোঝা যায় না, তারপরে কি করলে একটু ভালো আর কি, দেখতে একটু ভালো দেখা যাবে, বা আমরা একটা কমান্ডের প্র্যাকটিস করলাম আর কি, ঠিক আছে। ওকে, আমরা এতটুকুতে শেষ করি আর কি আজকে।